প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। প্লিজ তুই চলে যা আমার রুম থেকে। আমাকে কোনো বিপদে ফেলিস না দয়া করে। রিমি কোনো কথা না শুনেই তার পরনের জামা কিছুটা ছিঁড়ে ফেলে আর শয়তানি হাসি দিয়ে রানাকে বলে, এখন দেখ খেলা, কালকে সকালে তোর এই বাড়ি ছাড়তেই হবে। এটা বলে রিমি জোরে জোরে চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও করে, আর বলতে থাকে, প্লিজ আমার এত বড় সর্বনাশ করিস না, আমি না তোর বোন হই। রানা রিমির কাণ্ড দেখে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। রানা কিছু নীরবে কান্না করতেছে আর রিমি একইভাবে চিৎকার করতেছে। এতক্ষণে রানার বাড়ির সবাই রানার দরজার সামনে এসে গেছে। তারা দরজা ধাক্কা দিতেছে কিন্তু কেউই খুলতেছে না। এর ভেতর রিমিও রানার সামনে চলে এসেছে। বাড়ির সবাই আর কিছু না ভেবে জোরে দরজা ধাক্কা দেয়, তাই দরজা ভেঙে যায়। সাথে সাথে রিমি দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আর রানা তখনও সেখানেই দাঁড়িয়ে আছে একইভাবে। রানা ভাবতেই পারে না তার সাথে এমন একটা ঘটনা ঘটবে। রানা জানে তার কথা কেউ বিশ্বাস করবে না, তাই রানা চুপ করে মাথা নিচু করে আছে। রানার বাবা এসে রানাকে সজোরে একটা থাপ্পড় মারে। সকালবেলা ঘুমিয়ে আছে আর্মি অফিসার রানা হাসান। তার পাশে তার ছোট্ট সোনা ঘুমিয়ে আছে, তার নাম হলো আয়শা। বয়স মাত্র 3 বছর। এখনো ভালোভাবে কথা বলতে পারে না আয়শা। রানা তার মেয়েকে নিয়ে ঘুমিয়ে আছে। তখন রানার কলিজার টুকরো তিশা এসে রানাকে ডাকতে থাকে। তিশা হলো রানার বউ। তাদের বিয়ে হয়েছে এই 4 বছর হয়েছে। তিশা এসে প্রথমে রানার কপালে একটা চুমু দিয়ে ডাকতে থাকে আস্তে আস্তে। রানা তিশার ডাকে ঘুম থেকে উঠে পড়ে। রানা ওঠার পরে তিশা রানাকে কফি দেয় আর রানা উঠে আয়শার ঘুম যাতে না ভেঙে যায় খুব সতর্কভাবে। ছোট বাচ্চা তাই রানা কফি খেতে খেতে তিশাকে বলে, বাবা কোথায়? অফিসে চলে গেছে নাকি? বাবা এখনো যায়নি, আছে। তুমি তো আজকে ট্রেনিং এ যাবে, তাই তোমার সাথে দেখা করে যাবে। রানা কফি শেষ করে আয়শাকে কোলে নিয়ে তিশা সহ নিচে নেমে আসে। তাদের বাড়িটা দোতলা। রানা আর তিশার রুম দোতলায়। রানা নিচে নেমে দেখে তিশার বাবা সোফায় বসে পেপার পড়ছে। রানা বাবা ডাকে তিশার বাবাকে। রানার সাথে তিশার বিয়ে হওয়ার আগে থেকেই তিশার মা নেই, মা ছোটবেলায় মারা যায়। তারপর তিশার বাবা আর বিয়ে করেনি। তিনি ভাবেন যদি তিশাকে তার নতুন মা কষ্ট দেয়, সে থাকবে অফিসে। এদিকে তার মেয়েকে যদি কষ্ট দেয় তার নতুন মা, তাহলে তো তিশার বাবা দেখবে না। তাই আর বিয়ে করেনি তিশার বাবা। তিশার মা যখন মারা যায় তখন তিশার বয়স ছিল 5 বছর। তিশার মা মারা যাবার পরে তিশার বাবা তিশাকে কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি। তিনি অফিসে যাওয়ার সময় তিশাকেও সাথে করে নিয়ে যেতেন। তারপর খুব যত্ন করে তিশাকে তিনি বড় করেছেন। রানা নিচে নেমে তিশার বাবার পাশে বসে তিশার বাবাকে বলে, কেমন আছো বাবা? আয়শাকে কুলি নিয়ে তিশার বাবা বলে, আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? ভালো আছি। ঈশা বললো আমার সাথে নাকি দেখা করে অফিসে যাবেন। তুমি তো ট্রেনিং এ যাবে। কতদিনের ট্রেনিং? বাবা ট্রেনিং তো 15 দিন হবে, আর আসা যাওয়া মিলে আরো 2 দিন লাগবে। গ্রামে তো তাই। তো এটা কোন জেলায় হবে ট্রেনিং? আমি বলতে পারবো না, আমার বন্ধু শুভকে বলেছি, সেজন্য সবকিছু ঠিক করে রাখে। শুভ হলো রানার বন্ধু আর রানার সহকর্মী। রানা আর শুভ একসাথে আর্মিতে যোগ দিয়েছে, সেখান থেকে তাদের পরিচয়। আর রানা যে এখন ট্রেনিং এ যাবে ওটার দায়িত্ব পড়েছে রানা আর শুভর উপর। তারা 20 জন সেনাকে ট্রেনিং দেওয়ার জন্য গ্রামে নিয়ে যাবে। কিন্তু কোথায় ট্রেনিং এ যাবে তা রানা এখনো জানে না, জানার চেষ্টা করে না। শুভ সব জেনে রেখেছে। রানা আর শুভ তাদের টিম নিয়ে তাঁবু বানিয়ে থাকবে গ্রামে। রানা আর তিশার বাবা কথা বলতেছে। তখন আয়শা রানাকে বলে ওঠে, আপু আপু, আমি যাবো তোমার সাথে। না শোনা, তুমি ওখানে যেতে পারবে না। তুমি তোমার নানা ভাইয়ের সাথেই ঘুরতে যাও বিকেলে। হ্যাঁ নানু ভাই, তোমাকে আর তোমার আম্মুকে আমি বিকেলে ঘুরতে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে নানা ভাই। তখন তিশা সবাইকে ডাক দিয়ে বলে, সবাই নাস্তা করতে এসো এখন। আসতেছি, তুমি সব রেডি করে রাখো মা। সব রেডি করে রেখেছি, এখন আসো তো, না হলে রানারও দেরি হয়ে যাবে। তারপর তিশার বাবা আর রানা আয়শাকে নিয়ে চলে যায় নাস্তার টেবিলে। সেখানে গিয়ে সবাই মিলে নাস্তা করে নেয়। নাস্তা করার পরে রানা তিশার বাবাকে বলে, বাবা আজকে কি অফিসে না গেলে হয় না? আজকে না গেলে অফিসে যেও না। আমি তো এখন বের হয়ে যাব, তুমি ওদেরকে নিয়ে একটু ঘুরে আসো। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, তুমি বের হওয়ার পরেই ওদেরকে নিয়ে আমি ঘুরতে যাব। রানা আরো কিছু সময় তিশার বাবার সাথে কথা বলে, তার রুমে চলে আসে। রানার সাথে তিশাও আসে, এসেই রানাকে বলে, এতদিন থাকতে হবে তোমাকে ছাড়া? আরো আগে আসতে পারবে না? কি বলো তুমি?
আর আজকে তো নতুন না, আমার তো বছরে 2 থেকে 3 বার এমন ট্রেনিং এ যেতে হয়, তাই না? তিশা রানাকে জড়িয়ে ধরে বলে। ঠিক আছে, তুমি সাবধানে থাকবে কিন্তু। রানাও তার কলিজার টুকরোকে জড়িয়ে ধরে বলে। কেন এই খ্যাত ছেলেটাকে এত ভালোবাসো? আমি বুঝলাম না কিছু। রানার গায়ের রং কালো, তবে একদম বেশি কালো না। রানাকে তেমন একটা ভালো লাগে না, কিন্তু রানার মনটা খুব ভালো, তাই তো তিশা রানাকে এত ভালোবাসে। তিশা তার নিজের চাইতে বেশি রানাকে ভালোবাসে। তিশা দেখতে একদম পরীর মতো সুন্দর, যে কোনো ছেলে দেখলে ফিদা হয়ে যাবে, কিন্তু তিশা শুধু রানার জন্য পাগল। তিশা রানার কথা শুনে বলে, মানুষের রূপ দেখে ভালোবাসতে নেই, এটা আমার বাবা আমাকে ছোটবেলা থেকে বলে এসেছে। আমিও বাবার কথা সবসময় মেনে এসেছি। আমি তোমার রূপ দেখে ভালোবাসিনি, তোমার মন দেখে ভালোবেসেছি। রানা তিশার কপালে চুমু দিয়ে বলে। বুঝলাম পাগলি, এখন ছাড়ো, আমার তো রেডি হতে হবে নাকি? তিশা মুচকি হেসে রানাকে ছেড়ে দেয়। রানা রেডি হয়ে নেয় কালো শৈলে আর্মির পোশাক রানাকে ভালোই মানিয়েছে। রানা রেডি হয়ে তিশাকে বলে, চলো নিচে যাবে আমার সাথে, আমি তো এখন চলে যাবো। চলো। আয়শাও নিচে আছে বাবার সাথে। রানা তিশাকে নিয়ে নিচে চলে আসেন। এসে দেখে আয়শা তার নানার কোলে বসে আইসক্রিম খাচ্ছে। তা দেখে তিশা আয়শাকে বলে, আয়শা, আইসক্রিম কোথায় পেয়েছো? ফ্রিজ খুলেছো তুমি? না আম্মু, নানা ভাই দিয়েছে আমাকে। হ্যাঁ মা, আয়শাকে আমি ফ্রিজ থেকে আইসক্রিম দিয়েছি, ও ফ্রিজ খুলেনি। রানা আয়শাকে কোলে নিয়ে বলে, বাবা আমি এখন যাই তাহলে, আপনি একটু ওদের দেখে রাখবেন। সে তোমার চিন্তা করতে হবে না বাবা, তুমি মন দিয়ে তোমার কাজ করো। মা তোমার জন্য কি আনবো আসার সময়? আব্বু, আমার জন্য চকলেট আর আইসক্রিম আনবা? ঠিক আছে মামুনি, বাবা চলে যাচ্ছি, তুমি কোনো দুষ্টুমি করবে না, আর মার কথা সবসময় শুনবে। আচ্ছা আব্বু, শুনবো। রানা মেয়ের কপালে একটা চুমু খেয়ে তিশার কোলে দিয়ে দেয় আয়শাকে। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় ক্যাম্পে। সেখানে গিয়ে দেখতে পায় শুভকে। শুভ দাঁড়িয়ে আছে। রানা গিয়ে শুভকে বলে, কি অবস্থা বন্ধু? বন্ধু, আমি ভালো আছি। তোর কি খবর? আমার অবস্থা তো খুব ভালো। ভালো তো থাকবি, বউ আছে না। আচ্ছা, আমার মামিটার কি খবর রে? সে ভালো আছে। তুই বিয়ে করবি কবে? তোকে কতবার বলেছি বিয়ে করতে, তুই তো করবি না, আবার আমাকে হিট লাগিয়ে কথা বলিস। তুই বিয়ে করে তুই ভালো থাক। করবো। মা বাবা ওদের মিলে চাপ দিতেছে, এবার মনে হয় বিয়েটা করাই লাগবে। আর মা তো আজকে বলেছে মেয়ে নাকি একটা তার খুব পছন্দ হয়েছে। রানা মন খারাপ করে বলে, ও তাহলে বিয়েটা করে নে, মা বাবাকে কষ্ট দিস না। আচ্ছা তুই থাক, আমি আসতেছি একটু। শুভ বুঝতে পেরেছে কেন রানা মন খারাপ করেছে। মার কথা বলতেই শুভ রানার ব্যাপারে সব জানে এবং রানাকে যথেষ্ট বিশ্বাস করে। শুভ জানে রানা এখন তার মায়ের কথা মনে করে কান্না করবে, তাই শুভ কিছু না বলে চুপ করে আছে। মানুষ কাঁদতে চাইলে কাঁদতে দেয়া ভালো, তাহলে কষ্টটা কিছুটা হলেও দূর হয়ে যায় মন থেকে। রানা একটা নিস্তব্ধ জায়গায় গিয়ে তার মায়ের কথা মনে করতে থাকে। রানার মা রানাকে খুব ভালোবাসে, কিন্তু বাড়ির কোনো লোক রানাকে ভালোবাসতো না, কারণ রানা ছিল কালো আর বাড়ির সবাই ছিল খুব সুন্দর। তারা রানাকে কালো বলে ব্যঙ্গ করত সব সময়। রানার অতীত। রানার বাবারা 2 ভাই। রানার বাবা বড়, তার 2 ছেলে। প্রথম ছেলে রাকিব, তারপরে হলো রানা। আর রানার চাচার 1 মেয়ে, নাম রিমি। দেখতে মোটামুটি সুন্দর, তবে গায়ের রং ফর্সা। রানার পরিবারে শুধু রানা কালো ছিল। রানার বাড়ি চাঁদপুর জেলার ফরক্কাবাদ বাজার গুলিশা গ্রামে, তবে গ্রামের ভিতর রানার পরিবার ছিল খুব বড়লোক। ফরক্কাবাদ বাজারে 2টা দোকান বড় নাম করা। একটা চালায় রানার বাবা, আরেকটা রানার চাচা। রানার দাদা দাদি মারা গেছে অনেক আগেই, তারপরও রানার বাবা আর চাচা একসাথে থাকে। গ্রামে তাদের বড় বিল্ডিং আছে, 2 তলা বাড়ি, ছাদ করা। রানার মা আর চাচি সংসারের দেখাশোনা করে। রানাকে তার পরিবারের কেউ পছন্দ করে না, শুধু রানার মা ছাড়া। রানার মা রানাকে অনেক ভালোবাসে। রানার ভাই রাকিবকে বাড়ির সবাই খুব ভালোবাসে। রাকিবও রানাকে দেখতে পায় না, তাই যখন সুযোগ পায় তখন রানাকে সবার হাতে বকা শোনায়। রানা ফরক্কাবাদ কলেজে পড়ালেখা করা অবস্থায় একদিন কলেজ থেকে বাড়ি আসার সময় দেখে রাকিব একটা মেয়েকে কিস করতেছে। রানা দেখেও না দেখার ভান করে চলে আসে বাড়িতে। রাকিব তখন পড়ালেখা শেষ করে অবসর সময় কাটাতো, আর রিমি সবেমাত্র কলেজে উঠেছে। বাড়িতে আসার পরে রানা কারোর সাথে কথা না বলে তার রুমে চলে যায়। অবশ্য তার সাথে কেই বা কথা বলবে, তাকে তো কেউ পছন্দই করে না। রুমে এসে ফ্রেশ হয়ে রানা কিছু সময় শুয়ে থাকে। রাতে খাবার টেবিলে সবার সাথে খেতে বসে রানা। সবাই কথা বলতেছে, রানা চুপ করে খাচ্ছে।
কার সাথেই বা কথা বলবে। হঠাৎ রানার বাবা রানাকে বলে ওঠে, তুই নাকি কোন মেয়েকে জোর করে কিস করেছিস? রানা তার বাবার ধমক শুনে ভয় পেয়ে যায় আর সে অবাক হয়ে তার বাবাকে বলে, না বাবা, আমি কাউকে কোনো কিস করিনি, বিশ্বাস করো। তাহলে কে রাকিব মিথ্যা বলতেছে নাকি? সে নিজের চোখে দেখেছে তুই এক মেয়েকে জোর করে কিস করেছিস। তুই যে একটা বেয়াদব এটা আমি খুব ভালো করে জানি। রানা তার বাবার কথা শুনে খাবার না খেয়ে হাত ধুয়ে চোখের পানি ফেলতে ফেলতে চলে যায় তার রুমে। এখন যদি বলে রাকিব এক মেয়েকে কিস করেছে তাহলে কেউ তার কথা বিশ্বাস করবে না, শুধু রানার মা ছাড়া। কিন্তু রানার মা ছেলের জন্য কিছু বলতে গেলে সবাই তাকে বকাঝকা করে। রানা কিছু না বলে তার মনের কষ্ট নিয়ে রুমে চলে যায়। রানা চায় তাকে কষ্ট দিয়ে যদি বাড়ির সবাই ভালো থাকে তাহলে থাকুক। রাকিব খুব খুশি মিথ্যে বলে রানাকে বকা শোনাতে পেরে। সেই সাথে রিমিও মহা খুশি। রানার মাও না খেয়ে উঠে যায়, ছেলে না খেয়ে আছে, মা কি করে খাবে? তাই রানার মা না খেয়ে উঠে পড়ে। তারপর রানার রুমে গিয়ে দেখে রানা কান্না করতেছে। তাই তিনি রানাকে বলে, তুই তো জানিস ওরা তোকে দেখতে পারে না, তাই বলে ওদের কথায় তুই না খেয়ে চলে আসলি কেন? রানা কারো কণ্ঠ শুনে পেছনে তাকিয়ে দেখে তার মা। তাই সাথে সাথে মাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, বিশ্বাস করো মা, আমি কাউকে কিছু করিনি, ও সব মিথ্যা বলতেছে। আমি জানি, আমার তোর উপর খুব বিশ্বাস আছে। তোকে একটা কথা বলবো, রাখবি? মা বলো শুনি। তুই এই বাড়ি ছেড়ে চলে যা। তোকে এই বাড়ির কেউই দেখতে পারে না, তোকে কেউই পছন্দ করে না, তাই তুই চলে যা বাবা। না মা, এই কথা বলো না। সবাই আমাকে না ভালোবাসুক, তারপরও আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। আমাকে এভাবে তাড়িয়ে দো না প্লিজ। রানার মা ছেলের কথা শুনে আরো বেশি করে কেঁদে ফেলে। তিনি ছেলেকে আর কিছু বলতে পারে না। তারও যে খুব কষ্ট হবে ছেলেকে ছাড়া থাকতে, কিন্তু তিনি চায় তার ছেলে এখান থেকে চলে যাক। তিনি চায় তার ছেলে কোথাও গিয়ে বড় কিছু হয়ে সবাইকে দেখিয়ে দিতে। তিনি চায় তার ছেলে সবাইকে বুঝিয়ে দেয় যে রূপ দেখে বিবেচনা করা ঠিক না, আসল হলো মানুষের মন। এভাবেই চলে যায় আরো 1 মাস। রানাকে সবাই অপমান করে, ব্যঙ্গ করে এবং কিছু থেকে কিছু হলেই বকাঝকা করে। রানার ভাই রাকিব আর রিমি দুজনেই একে অপরকে ভালোবাসে। তারা দুজন চায় রানাকে তাড়াতাড়ি বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে সব জায়গা জমির মালিক হওয়ার জন্য। তারা ঠিক করে নিয়েছে রানাকে তারা কায়দা করে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তারপর তারা দুজন বিয়ে করে সব জায়গা জমির মালিক হবে। তারা দুজন একদিন রাতে রিমি রানার ঘরে যায়। রানা তাকে দেখেই বলে, তুই আমার ঘরে কি করিস? কেন এসেছিস আমার ঘরে? তোর আর ঘর? কালকে থেকে এই ঘর তোর থাকবে না। রানা রিমির কথায় ভয় পেয়ে যায়। রানা বুঝতে পারছে এই মেয়ের মতলব খারাপ, তাই রানা রুম থেকে বের হতে নেয়। কিন্তু রানা বের হওয়ার আগেই রিমি গিয়ে দরজা বন্ধ করে দেয়। এটা দেখে রানা আরো বেশি ভয় পেয়ে যায় আর ভয়ে ভয়ে বলতে থাকে, প্লিজ তুই চলে যা আমার রুম থেকে, আমাকে কোনো বিপদে ফেলিস না দয়া করে। রিমি কোনো কথা না শুনেই তার পরনের জামা কিছুটা ছিঁড়ে ফেলে আর শয়তানি হাসি দিয়ে রানাকে বলে, এখন দেখ খেলা, কালকে সকালে তোর এই বাড়ি ছাড়তেই হবে। এটা বলে রিমি জোরে জোরে চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও করে, আর বলতে থাকে, প্লিজ আমার এত বড় সর্বনাশ করিস না, আমি না তোর বোন হই। রানা রিমির কাণ্ড দেখে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। রানা কিছু নীরবে কান্না করতেছে আর রিমি একইভাবে চিৎকার করতেছে। এতক্ষণে রানার বাড়ির সবাই রানার দরজার সামনে এসে গেছে। তারা দরজা ধাক্কা দিতেছে কিন্তু কেউই খুলতেছে না। এর ভেতর রিমিও রানার সামনে চলে এসেছে। বাড়ির সবাই আর কিছু না ভেবে জোরে দরজা ধাক্কা দেয়, তাই দরজা ভেঙে যায়। সাথে সাথে রিমি দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আর রানা তখনও সেখানেই দাঁড়িয়ে আছে একইভাবে। রানা ভাবতেই পারে না তার সাথে এমন একটা ঘটনা ঘটবে। রানা জানে তার কথা কেউ বিশ্বাস করবে না, তাই রানা চুপ করে মাথা নিচু করে আছে। রানার বাবা এসে রানাকে সজোরে একটা থাপ্পড় মারে, ঠাস করে, আর বলতে থাকে, ছি, আমি ভাবতেই পারিনি তুই এত নিচে নেমে গেছিস। বাবা বিশ্বাস করো, আমি কিছু করিনি, ও ইচ্ছে করেই এমন করছে। তখন রানার চাচা এসে রানাকে আরেকটা থাপ্পড় মারে। রানা থাপ্পড়ে চড়িয়ে নিচে বসে পড়ে। তখন রানার চাচা বলতে থাকে, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের সর্বনাশ করতে চেয়েছিস, এখন আবার তারে মিথ্যাবাদী বলতেছিস? তাহলে আমরা ভুল দেখেছি নাকি? রানা থাপ্পড় খেয়ে ঠোঁট কেটে রক্ত পড়তেছে। তার মুখ দিয়ে এখন আর কোনো কথাই বের হচ্ছে না। তখন রানার ভাই রাকিব বলে ওঠে, বাবা আমি ভাবতেই পারিনি আমার ভাই হয়েও এতটা খারাপ হতে পারে। তাই বলছি কি, এই বেয়াদবকে বাড়ি থেকে বের করে দাও, না হলে আবার কার সর্বনাশ করে কে জানে। তাই করব। ওর মতো বেয়াদব তো আর বাড়িতে রাখা যাবে না। ওর চেহারা যেমন কালো,
তেমনি ওর মনও কালো। তাই ওকে বাড়ি থেকে বের করে দেওয়াই ভালো। রাস্তার কুকুর রাস্তায় বানায়, বাড়িতে না। রানা সবার কথা শুনে খুব কষ্ট পায় মনে। তারপরও সে এই বাড়িতে থাকতে চায়। তাই রানা তার মায়ের পা ধরে কান্না করতে করতে বলে, মা, ও মা, তুমি তো আমাকে বিশ্বাস করো, বলো না মা, আমি এসব কিচ্ছু করিনি। বিশ্বাস করো মা, আমাকে ওরা ফাঁসাতে চাইতেছে। রানার মা ঠিকই বুঝতে পারছে রানা কোনো কিছুই করেনি, তাকে ফাঁসানো হচ্ছে। তারপরও তিনি কিছু না বলে চুপ করে আছে। তিনি চায় তার ছেলে এরকম কষ্ট পাওয়ার থেকে বাড়ি ছেড়ে চলে যাক, তাহলে আর চোখের সামনে নিজের ছেলের কষ্ট দেখতে হবে না। রানা তার মাকে চুপ থাকতে দেখে আরো বেশি করে কান্না করে দেয়। রানা এবার বুঝতে পারছে যে সে আর এই বাড়িতে থাকতে পারবে না। তাই মায়ের মুখখানি একটু ভালোভাবে দেখে নেয় রানা। তখনই রানার বাবা বলে ওঠে, তোর মতো জানোয়ার আমরা আমাদের বাড়িতে রাখবো না। তুই আজকে রাতের মধ্যে এই বাড়ি থেকে চলে যাবি। এই সবাই এসে পড়ো ওর কাছ থেকে। সবাই রানার বাবার কথা মতো রানার রুম থেকে বের হয়ে যায়। সবাই যাওয়ার পরে রানা একা একা কিছু সময় কেঁদে নেয়। রানা ভাবতে থাকে, কোথায় যাব আমি, কোথায় থাকবো আমি, কি বা খাবো আমি? ওদের কি এমন করেছি যে মিথ্যে একটা অপবাদে বাড়ি থেকে চলে যেতে হচ্ছে? রানার কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার উপায় ছিল, কিন্তু সে পরিবারের সম্মানের কথা ভেবে সেটা করেনি। রানার রুমে সিসি ক্যামেরা লাগানো আছে, এটা রানা নিজেই লাগিয়েছে। কিছুদিন হলেও তার রুম থেকে টাকা চুরি হয়ে যেত, তাই এটা লাগিয়েছে। পরে দেখে তার বড় ভাই রাকিব টাকা নিত। রানা যখন বাহিরে থাকে তখন। রানা এখন ইচ্ছে করলে সবাইকে ক্যামেরাতে ভিডিও দেখাতে পারত, কিন্তু রানা ভাবছে এটা বাহিরের মানুষ জানতে পারলে রিমিকে নিয়ে সবাই খারাপ কথা বলবে। রানা ভাবছে এটা বাহিরের মানুষ জানতে পারলে সবাই তার পরিবারকে নিয়ে হাসাহাসি করবে, লজ্জা দেবে। তাই রানা ভিডিওর কথা কাউকে বলে না বাড়ির। তারা রানাকে পরিবারের কেউ না ভাবলেও রানা ঠিকই তাদেরকে খুব আপন ভাবত। রানা আস্তে আস্তে তার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নেয়, কিছু জামা কাপড়ও নিয়ে নেয়, কলেজেরও কিছু দরকারি কাগজপত্র নিয়ে নেয়। তারপর সিসি ক্যামেরাটা খুলে সেটাও সাথে করে নিয়ে নেয়। এভাবে সবকিছু নেয়ার পরে একটা চিঠি লিখে টেবিলে রেখে দেয়। চিঠিটা লিখেছে তার মাকে নিয়ে। তারপর সব নিয়ে রুম থেকে বের হয়ে দেখে বাহিরে কেউ নেই, সবাই মনে হয় যার যার রুমে আছে। রানা ভালোভাবে পুরো বাড়িটাকে একটু চোখ বুলিয়ে নেয়। হয়তোবা ভাবতেছে আর এই বাড়িতে আসা হবে না, এই কারণে। আসার সময় তার মায়ের একটা ছবি সাথে করে নিয়ে এসেছে। রাস্তা দিয়ে রানা হাঁটতেছে। রানা সিদ্ধান্ত নিয়েছে ঢাকা চলে যাবে। ঢাকা যাওয়ার মতো টাকা তার কাছে আছে, তাই রানা ঢাকার উদ্দেশ্যে চলতেছে। ফরক্কাবাদ বাজারে এসে সিএনজি করে চাঁদপুর এসে নামে, তারপর সেখান থেকে সদরঘাটে যায়। এরপরে ঢাকার একটা লঞ্চে উঠে পড়ে। রাতে 12টা বাজে লঞ্চ ছেড়ে দেওয়া হলো। রানা যে সিট ভাড়া নিয়েছে সেখানে ঘুমিয়ে যায়। তারপর ভোরবেলা ঘুম ভেঙে যায় মানুষের কথার আওয়াজে। রানার ঘুম ভেঙে দেখে লঞ্চ ভিড়েছে, তাই আস্তে আস্তে মানুষ নামার জন্য প্রস্তুত হচ্ছে। রানাও প্রস্তুত হয়ে নেয় নামার জন্য। অন্যদিকে রানার মা সেই রাত থেকে না ঘুমিয়ে কান্না করতেছে, নামাজ পড়ে দোয়া করতেছে তার ছেলে যেখানেই যাক যেন খুব ভালো থাকে। তিনি সকালবেলা রানার রুমে গিয়ে সেই চিঠিটা পায়। তারপর চিঠিটা খুলে তিনি আরো কান্নায় ভেঙে পড়ে, কারণ চিঠিটায় লেখা ছিল, মা, আমি জানি তুমি আমার রুমে একবার হলেও আসবে, তাই তো সেই আশা নিয়ে চিঠিটা লিখে রেখেছি। আমি জানি তুমি আমাকে খুব বিশ্বাস করো। তুমি এটাও বিশ্বাস করো আমি রিমির কোনো সর্বনাশ করতে চাই না, তারাই আমাকে ফাঁসিয়েছে কায়দা করে। হ্যাঁ মা, আমি কখনো রিমির দিকে খারাপ নজরে তাকাইনি, তাহলে কিভাবে এমন খারাপ কাজ করে যেতে পারবো? মা, শেষে একটা কথা বলি তোমাকে, তুমি আমার জন্য কষ্ট পেয়ে থেকো না। আমি আসবো আবার সফল কোনো কিছু করে, তবে এখানে থাকার জন্য নয়, তোমাকে এখান থেকে নেওয়ার জন্য। তুমি সবসময় মনে রাখবে আমি কোনো একদিন আসবো শুধু তোমাকে নেওয়ার জন্য। তাই এই চিঠিটা একটু তোমার কাছে যত্ন করে রেখে দিও। আর আমি যে রিমির সর্বনাশ করতে চাইনি এটা প্রমাণ আছে আমার কাছে, দেশে থাকলে দেখা হবে আবার। মা, ভালো থেকো। ইতি সবার অবহেলিত ছেলেটা। রানা লঞ্চ থেকে নেমে হাঁটতে থাকে উদ্দেশ্যহীনভাবে। কোথায় যাবে কি করবে সে নিজেও জানে না, তাই একমনে রাস্তা দিয়ে হেঁটে চলছে। কিছু দূর যাওয়ার পরে রানা দেখতে পায় একটা চোর এক মধ্যবয়স লোকের কাছ থেকে একটা সাইড ব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। রানা আশেপাশে তাকিয়ে দেখে সবাই নিজ নিজ কাজ করতেছে, কেউ লোকটাকে সাহায্য করার জন্য এগিয়ে আসতেছে না। লোকটা সেই চোরটার পেছন পেছন দৌড়াচ্ছে। রানা আর চুপ করে না থেকে তার ব্যাগগুলো এক সাইডে রেখে চোরটার পেছনে ছুটতে থাকে। রানা দৌড়ে খুব জোরে চোরটার পেছনে ছুটতে থাকে। একসময় রানা চোরটাকে ধরে ফেলে আর মাটিতে ফেলে দিয়ে চেপে ধরে রাখে যেন না পালাতে পারে। এর ভিতর ওই লোকটা এসে পড়ে রানার কাছে। এসে প্রথমে তার ব্যাগ নিয়ে নেয়, তারপর লোকটা পুলিশকে কল দেয়। পুলিশ কাছেই ছিল, তাই পুলিশ এসে চোরটাকে ধরে নিয়ে যায়। তখন ওই লোকটা রানাকে বলে, বাবা তোমার নাম কি?
চাচা, আমার নাম রানা হাসান। আমি রাজ্জাক, সবাই আমাকে রাজ্জাক সাহেব বলে ডাকে। ঢাকাতে আমার বড় ব্যবসা আছে, ব্যাংক থেকে টাকা নিয়ে বাড়ি যাব। কখন কোথা থেকে এই চোরটা আমার সাইড ব্যাগটা নিয়ে দৌড় দেয়। আমার এই ব্যাগে 1 কোটি টাকা আছে, কিন্তু মালামাল লাগবে তাই নিয়েছি। তবে তুমি আমার যে উপকার করেছ আমি সারা জীবন মনে রাখবো। না চাচা, এভাবে বলবেন না, এটা আমার দায়িত্ব ছিল। এখানে আপনার জায়গায় অন্য কেউ হলেও আমি একই কাজ করতাম। তো বাবা, তুমি থাকো কোথায়? তোমার বাবা মা কি করে? আমি ঢাকা শহরে নতুন এসেছি আজকেই। আমার বাবা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। রাজ্জাক সাহেব রানার কথা শুনে অবাক হয়ে যায়। তারপর রানাকে বলে, তুমি যদি কিছু মনে না করো তাহলে তুমি আমার সাথে আমার বাড়িতে আসো, সেখানে না হয় সব শুনবো। আর তুমি অনেকটা পথ মনে হয় জার্নি করে এসেছো, তাই তোমার একটু রেস্ট নেওয়া দরকার। রানা ভাবে আসলেই তার এখন একটু রেস্ট নেওয়া দরকার, তাই রানা যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তারপর রাজ্জাক সাহেব সহ রানার ব্যাগ যেখানে রেখেছে সেখানে এসে ব্যাগগুলো নিয়ে নেয়। তারপর রাজ্জাক সাহেবের গাড়িতে উঠে বসে রানা। রাজ্জাক সাহেব নিজেই গাড়ি ড্রাইভ করতেছে আর রানা তার পাশে বসে আছে। রাজ্জাক সাহেব তখন ব্যাংক থেকে টাকা নিয়ে গাড়িতে ওঠার সময় ওই চোরটা তার ব্যাগ নিয়ে দৌড় দেয়। অনেকক্ষণ গাড়ি চলার পরে গাড়ি এসে থামে একটা বাড়ির সামনে। রাজ্জাক সাহেব গাড়ি থামিয়ে রানাকে নামতে বলে রানা নেমে রাজ্জাক সাহেবকে বলে, আমরা কোথায় এসেছি চাচা? এটাই আমার বাড়ি, চলো ভিতরে যাই এখন। তারপর রাজ্জাক সাহেব হাঁটতে থাকে বাড়ির দিকে। রানাও তার পেছনে পেছনে যায়। রাজ্জাক সাহেব রানাকে সোফায় বসতে দিয়ে তিনি একটা রুমে যায়। এর ভিতর তিশা তার রুম থেকে বের হয়ে নিচে নেমে দেখে রানা সোফায় বসে আছে। তখন তিশা রানার সামনে এসে বলে, আসসালামু আলাইকুম। কে আপনি? চিনলাম না তো আপনাকে। রানা তিশার কণ্ঠ শুনে তাকিয়ে দেখে তিশা তার সামনে দাঁড়িয়ে আছে। তাই রানা সেদিকে আর না তাকিয়ে মাথা নিচু করে রাখে। রানা তিশার দিকে ভালোভাবে তাকায় না, তাই তিশার সৌন্দর্য দেখতে পায় না। রানা মাথা নিচু করে তিশার কথার উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম, আমি রানা হাসান, গ্রাম থেকে এসেছি। এই বাড়ির মালিক আমাকে নিয়ে এসেছে রাস্তা থেকে। রাস্তা থেকে নিয়ে এসেছে মানে? বুঝলাম না কিছু, একটু পরিষ্কার করে বলেন তো। রানা কিছু বলার আগে রাজ্জাক সাহেব এসে বলে, তিশা মা, আমি তোকে সব বলবো, তার আগে রানার সাথে আমার কথা আছে। তুই চুপ করে বসে থাক। তিশা বাচ্চাদের মতো চেহারা করে বলে, ঠিক আছে বাবা, তুমি কথা বলো, আমি বসে আছি চুপ করে, কিন্তু পরে আমাকে বুঝিয়ে বলতে হবে বলে দিলাম। সে তোকে বলতে হবে না, আমি তাকে বুঝিয়ে বলবো। রানা ওদের কথা শুনে মনে মনে বলে, কি মেরে এত বড় হয়েছে অথচ বাচ্চাদের মতো কথা বলে। রানার ভাবনার ভিতর তিশার বাবা রানাকে বলে, হ্যাঁ বাবা, এবার তুমি বলো তোমাকে কেন বাসা থেকে বের করে দিয়েছে। তবে তোমার যদি আপত্তি থাকে বলতে, তাহলে বলতে হবে না। রানা একটু ভেবে তারপর বলতে শুরু করে, না চাচা, কোনো সমস্যা নেই। তবে শুনলে মনে হয় আপনারাও বিশ্বাস করতে পারেন, এমন আছে আপনারাও ভাববেন আমি দোষী। তুমি তো আগে বলো, তাহলে বুঝতে পারবো তুমি দোষী নাকি তোমার কোনো দোষ নাই। তাহলে শুনুন আমার জীবন কাহিনী। তারপর রানা নিজের জীবন কাহিনী সব বলে দিল। রানার চোখের কোণে পানি জমে আছে। রানা তার কথা শেষ করে তিশার বাবার দিকে তাকিয়ে দেখে তার চোখে পানি এসে গেছে। তখন তিশা বলে ওঠে, বাবা, তুমি বলেছ আমি যেন কথা না বলি, কিন্তু এখন বলা লাগতেছে। আচ্ছা, আপনার কাছে তো সিসি ক্যামেরার ভিডিও ছিল, ওটা কি আমাদেরকে একটু দেখাতে পারবেন? ওটা তো আমাদের পারিবারিক, তাই না দেখালে হয় না। বাবা প্লিজ, আমাদের তুমি দেখাতে পারো, কোনো সমস্যা নেই। রানা আর কিছু না বলে ভিডিওটা ওদেরকে দেখায়। রানা ভাবে এরা তো আর গ্রামের লোক না যে সবাইকে বলে বেড়াবে, আর ওদেরকে দেখে খারাপ লোকও মনে হয় না। তাহলে যেহেতু এত করে বলতেছে, তাহলে দেখালেই সমস্যা কি? ওরা ভিডিওটা দেখে অবাক হয়ে যায়। আর তিশার বাবা রানাকে বলে, তোমরা তো এখানে কোনো দোষী নাই, তাহলে তুমি কেন শুধু শুধু কষ্ট পাচ্ছ? নিজেকে কঠিন করতে শিখো, না হলে এই জীবনে কোনো মূল্য নেই। এখন মানুষ হলো টাকার পাগল, টাকা দিয়ে যে কোনো কাজ করানো যায়। তাই নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে মানুষ দেখলেই সম্মান করার জন্য ঝাঁপিয়ে যায়। রানা চুপ করে মনোযোগ সহকারে কথাগুলো শুনে বলে, আচ্ছা চাচা, আমি তাহলে যাই, বাসায় খুঁজতে হবে, না হলে থাকবো কোথায়? শুনুন, আপনার কোথাও যাওয়া লাগবে না, আপনি আজকে থেকে এখানেই থাকবেন। না, তা হয় না। আমি চাই নিজে কিছু করে দেখাতে, তাই এখানে থাকা ঠিক হবে না আমার জন্য। আর তাছাড়া আপনাদেরকেও আমি ঠিকভাবে চিনি না, আমাকেও আপনারা ঠিকভাবে চেনেন না এখনো। তাতে কি হয়েছে, আস্তে আস্তে পরস্পরকে চিনে নিব। বাবা, তোমাকে একটা কথা বলি,
আমার এই মা মরা মেয়েটা যেহেতু বলেছে এইখানে তুমি থাকবে, তাহলে তুমি থেকে যাও। আমি ওর কোনো আশা অপূর্ণ রাখিনি, তাই এখন তোমার কাছে হাত জোর করে বলছি তুমি থেকে যাও এখানে। রানা একটু ভাবনা চিন্তা করে বলে, চাচা তা না হয় থাকলাম, কিন্তু কিছুদিন পর আমি কলেজে ভর্তি হব, তাই এখন আমার একটা কাজের খুব দরকার। তাই যদি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতেন খুব ভালো হতো, আর না হলে আমি মেল করে নেব, সমস্যা নেই। তিশার বাবা বুঝতে পারে রানা কারো অনুপ্রেরণা নিয়ে চলতে পছন্দ করে না, কিন্তু রানা ঠিকই বলেছে, তার একটা কাজের দরকার, তাহলে সে নিজের পায়ে দাঁড়াতে পারবে। তিশার বাবা এসব ভেবে কিছু বলতে যাবে, তখন তিশা বলে উঠে, বাবা, আমাদের অফিসে তো লোক লাগবে, তাহলে ওকে নিয়ে নেই, আমরা কি বলো? তুই ঠিক বলেছিস, কিন্তু রানা কি এসব কাজ করতে পারবে? বাবা, ও পারবে, কারণ আমি ওর ভিতরে একটা ভালো মন দেখতে পেয়েছি। ও চেষ্টা করলে নিশ্চয়ই করতে পারবে। কি মিস্টার রানা, পারবেন না করতে? আসলে আপু, যদি আমাকে কিছুদিন একটু বুঝিয়ে দেন তাহলে আশা করি পারবো। ঠিক আছে, আমি নিজেই আপনাকে সব কাজ বুঝিয়ে দেব। তার আগে একটা কথা বলে নি, আপনি আমার বড়, তাই আমাকে তুমি করে বলবেন আর নাম ধরে ডাকবেন, কোনো আপু চলবে না, ঠিক আছে? আপনারা হলেন বড় ঘরের মানুষ, আপনারা কিভাবে নাম ধরে ডাকি বলেন? এইসব বলবেন না, কারণ আমরা সবাই আল্লাহর নিজ হাতে তৈরি করা মানুষ। আমরা সবাই সমান, কে বড় লোক, কে গরিব, কে কালো, কে ফর্সা, এইসব নিয়ে মানুষকে বিচার করতে নেই। ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু নয়, ঠিক আছে? তাহলে আমরা বন্ধু হতে তো পারি, তাহলে তুমি করে আর নাম ধরে ডাকতে অসুবিধা হবে না। এটা বলে তিশা নিজের হাত রানার দিকে বাড়িয়ে দেয়। রানা তিশার হাত দেখে অবাক হয়ে যায়, এত সুন্দর হাত হতে পারে তা রানা জানতো না। তখন ভালোভাবে না তাকানোর কারণে বুঝতে পারেনি কিছু। রানা মাথা তুলে তিশার দিকে তাকিয়ে আরো অবাক হয়ে যায়, এত সুন্দর চেহারা, অথচ মনের ভিতর বিন্দুমাত্র অহংকার নেই। এইভাবে রানাও হাত বাড়িয়ে দেয়। যেই তিশার হাতে রানার হাত মিলিত হয়েছে, তখন রানার শরীরে একটা শিহরণ বয়ে যায়, আর হা করে তিশার দিকে তাকিয়ে আছে রানা। তখন তিশা রানার থেকে নিজের হাত ছাড়িয়ে বলে, আচ্ছা, তুমি তাহলে আমার সাথে আসো, আমি তোমাকে তোমার রুম দেখিয়ে দিচ্ছি। রানার ধ্যান ভাঙে তিশার কথায়, তাই রানা ঠিক আছে বলে দাঁড়িয়ে যায়। তারপর নিচের ব্যাগগুলো নিয়ে তিশার পিছু পিছু হাঁটতে থাকে। তিশা উপরে রানাকে নিয়ে উঠে তার পাশের রুমে রানার জন্য জায়গা করে দেয়। রানা রুমে ঢুকে অবাক হয়ে যায়, এত সুন্দর রুম সে এর আগে আর দেখেনি। রুমটা অনেক সুন্দর। তখন পেছন থেকে তিশা রানাকে বলে ওঠে, তোমার রুম পছন্দ হয়েছে কি? পছন্দ হবে না কেন, খুব সুন্দর রুম, আমার খুব পছন্দ হয়েছে। আরো একটু কথা বলে তিশা চলে যায় তার রুমে। আর রানা ভাবে, তাহলে পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, আমি তো ভাবছি নেই। রানা ভাবতেছে, তখন রানা শুনতে পায় তিশা বলতেছে ফ্রেশ হয়ে নিতে, সবাই একসাথে নাস্তা করবে। রানা ঠিক আছে বলে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে নেয়। তারপর রুমেই বসে আছে, তখন তিশা এসে রানাকে ডাক দেয়, তাই রানা তিশার সাথে সাথে যায়। এতক্ষণে রানারও অনেক খিদে পেয়ে গেছে। রানা আর তিশার নাস্তা করতে বসে, তিশার বাবা নেই, তাই রানা বলে, আচ্ছা তোমার বাবা কোথায়, সে নাস্তা করবে না? বাবা সেই সকালেই নাস্তা করেছে, নাস্তা করে ব্যাংকে গিয়েছে টাকার জন্য। বাবার বন্ধুর ব্যাংক ম্যানেজার, তাই বাবা তাকে কল দিয়ে খুব সকালে বেরিয়ে চলে যায়। আর এখন সেই টাকা নিতে গেছে জমা দেওয়ার জন্য, কিছু মালামাল লাগবে অফিসের জন্য, তাই। রানাও আর কোনো কথা বলল না। তিশা রানাকে নাস্তা দেয়, সে নিজেও নাস্তা নেয়। তারপর তারা দুজনেই একসাথে নাস্তা করে নেয়। নাস্তা করার পরে দুজনে একটু গল্প করে তখন তিশা রানাকে বলে, আচ্ছা, তাহলে তুমি বাড়িতে থাকো, আর কাজের লোক আছে বাড়িতে, কিছু লাগলে তাদেরকে বলি, আমি এখন অফিসে যাব, তাই। আচ্ছা তাহলে আমিও যাব, আমি তো অফিসে জয়েন করব, তাই আমি এখন তোমার সাথে গিয়ে দেখবো কেমন। কিন্তু তুমি আজকে মাত্র এসেছো, তাই আজকে রেস্ট করো, কালকে অফিসে নিয়ে যাব তোমাকে। ঠিক আছে, আর তোমরা কখন বাসায় ফিরবে? আজকে অফিস করব না, তবে কিছু কাজ আছে, ওইগুলো দুপুরে আগে শেষ করে চলে আসবো। তোমার সাথে বাড়িতে গল্প করব, আর বাবা আসতে সন্ধ্যা হবে। রানা ঠিক আছে বলে রুমে চলে যায়। গিয়ে তার সবকিছু সুন্দরভাবে গুছিয়ে নেয়, কারণ এখন থেকে এখানেই থাকা লাগবে রানার। আর তিশাও অফিসে চলে যায়, গিয়ে তার কাজে মন বসায় তিশা। দেখতে দেখতে দুপুর হয়ে যায়। তিশা অফিস থেকে এসে গোসল করে রানার সাথে কথা বলতে থাকে। রানার কি ভালো লাগে, কি কি পছন্দ সব জেনে নিয়েছে। রানা মনে মনে ভাবে, সে কত সুন্দর একটা মেয়ে, অথচ আমার মতো অসুন্দর একটা ছেলের সাথে কি ভালোভাবে কথা বলতেছে।
দেখতে দেখতে 2 মাস কেটে যায়। রানা ঢাকা শহরে এসেছে। এর ভিতর তিশার বাবা আর তিশা রানাকে খুব বিশ্বাস করে নিয়েছে, আর তাদের কাছে রানাকে খুব ভালো লেগে যায়। তার কারণ হলো রানা অফিসে জয়েন করার 15 দিনের মাথায় রানা সব কাজ বুঝে যায় এবং রানা যে কাজ ধরে তা খুব সুন্দরভাবে করে। তাই তিশার বাবা একদিন রানাকে বলে, রানা, তোমার কাজে আমি একটা জিনিস চাইবো, তুমি কি আমার সে স্বপ্ন পূরণ করবে? কি বলুন, আমি চেষ্টা করবো পূরণ করার। দেখো, তুমি কখনো বাবার ভালোবাসা পাওনি, আমারও কোনো ছেলে নেই, তাই তুমি যদি আমাকে বাবা বলে ডাকো খুব খুশি হব। রানা একটু ভেবে বলে, আমি রাজি বাবা, তুমি আজ থেকে আমার বাবা। সেদিন থেকে রানাকে তারা আরো বেশি করে ভালোবাসে। তিশাও রানার সব সময় দেখাশোনা করে। তো 2 মাস পর রানা ভাবে এখন তার কলেজে ভর্তি হওয়া দরকার হয় ক্লাস করবে না, রাতে ঠিক মতো পড়লেই চলবে, আর কলেজে ক্লাস না করলেও সমস্যা নেই। তাছাড়া রানা খুব ভালো মেধাবী ছাত্র। তাই রানা খাবার টেবিলে বসে তিশার বাবাকে বলে, বাবা, এখন যদি কলেজে ভর্তি হয়ে রাখি তাহলে ভালো হয় না? তা তো ভালো হয়। তাহলে এক কাজ করো, তুমি আর তিশা গিয়ে তিশার কলেজে ভর্তি হয়ে যাও। কিন্তু বাবা, আমার তো আগের কলেজ থেকে ছাড়পত্র আনতে হবে, না হলে তো হবে না। তাও ঠিক। তো তুমি কবে গিয়ে ছাড়পত্র আনতে চাও? বাবা, আমি এখন তোমার কাছে থাকি, তোমাকে বাবা হিসেবে মানি, তাই তুমি যেদিন বলবে সেদিনই যাব। আচ্ছা, যেহেতু এটা পড়ালেখার বিষয় তাই আগে ভাগেই করাই ভালো। তাহলে তুমি কালকে গিয়ে নিয়ে আসো, তোমার সাথে তিশা যাবে আর সাথে করে গাড়ি নেবে। কিন্তু বাবা, তিশায় গেলে অফিসকে দেখবে। ওটা নিয়ে তোমার ভাবতে হবে না, ওটা আমি দেখে নেব। সেদিনের মতো রাতটা পার হবার পরে রানা আর তিশা রেডি হয়ে নেয় পরের দিন সকালে। তারপর দুজনে গাড়িতে উঠে পড়ে। তিশা রানাকে বলেছে তিশাকে একটু তাদের গ্রামটা দেখাতে। তিশার নাকি খুব ইচ্ছে গ্রাম দেখবে, তাই রানা রাজি হয়ে যায়। যদিও রানার ইচ্ছে ছিল না, তারপরও রানা রাজি হয়, কারণ তিশাদের জন্য আজ রানা সুন্দরভাবে চলাফেরা করতে পারে। দীর্ঘ 4 ঘন্টা লেগে যায় ফরক্কাবাদ আসতে। কোনো সমস্যা না থাকায় এত তাড়াতাড়ি গাড়ি এসেছে, আর না হলে আরো বেশি সময় লেগে যেত। ফরক্কাবাদ এসে গাড়িটা এক সাইডে রেখে দেয়। তারপর রানা আর তিশা কলেজে ঢুকে পড়ে। চারিদিক থেকে ওদের দিকে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সবার বিশ্বাস হচ্ছে না রানার মতো এত অসুন্দর একটা ছেলের সাথে পরীর মতো একটা মেয়ে এসেছে। কোনো কোনো ছেলে তো তিশার সাথে লাইন মারার জন্য উঠে পড়ে লেগেছে। রানার কলেজে কোনো বন্ধু নেই, রানা কারোর সাথে চলাচল করতো না, আর কোনো ছেলেও রানাকে পছন্দ করতো না, রানার সাথে বন্ধু হতে চাইতো না। রানা তিশাকে নিয়ে সোজা অফিসে ঢুকে যায়। তারপর প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে এখান থেকে ছাড়পত্র নিয়ে নেয়। প্রিন্সিপাল স্যার রানাকে খুব ভালো করে চিনে, কারণ রানা কলেজের একমাত্র মেধাবী ছাত্র ছিল। অফিসের সব কাজ শেষ করে তারা বের হয়। তিশা কলেজটা একটু ঘুরে ঘুরে দেখে নেয়। তখন কলেজের একদল বড় ভাই এসে রানাকে বলে, এই রানা, মেয়েটাকে রে? ভাই, ও আমার। রানাকে থামিয়ে দিয়ে তিশা বলে ওঠে, ভাইয়া, আমার স্বামী রানা। কিছুদিন হলো আমাদের বিয়ে হয়েছে, আমরা ঢাকাতে থাকি। আচ্ছা, আমরা তাহলে আসি। ভাইয়া, এই রানা, চলো। রানা তিশার কথা শুনে অবাক হয়ে যায়। এই মেয়ে বলে কি, পাগল হয়ে গেল নাকি? আর এইদিকে বড় ভাইরাও মনে মনে কষ্ট পায়। এত সময় মেয়েটা নাকি রানার মতো অসুন্দর একটা ছেলের বউ। রানা তিশার সাথে একটু দূরে এসে বলে, এই, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ওদের কাছে কেন বলছো তুমি আমার বউ? আরে, তো কি হয়েছে? যদি এটা না বলতাম তাহলে তো ওরা আমাদের পিছনে ঘুরঘুর করতো, আর আমার এসব একদম ভালো লাগে না, তাই বলেছি। বুঝলাম। আচ্ছা তাহলে চলো, তোমাকে আমাদের গ্রামটা একটু ঘুরিয়ে দেখিয়ে চলে যাব। এই বলে তিশাকে নিয়ে যে গেটের দিকে এগিয়ে যাবে, তখন কোথা থেকে রিমি এসে রানাকে বলে, কে রে, আবার এসেছিস এখানে? তুই আমার সর্বনাশ করতে চেয়েছিলি, আর এখন এই মেয়েটার সর্বনাশ করবি নাকি আপু? এই ছেলেটা একদম ভালো না, ও একটা চরিত্রহীন। রিমি এগুলো বলতেছে যাতে তিশা রিমির কথা বিশ্বাস করে রানাকে অপমান করে সবার সামনে। কিন্তু রিমি তো জানে না তিশা সব জানে, আর তাদের কাছে প্রমাণও আছে। রানা তিশার কথা শুনে যে কিছু বলতে যাবে, তার আগেই তিশা রিমির গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, চরিত্রহীন তো তুই। তুই কি মনে করেছিস আমি কিছু জানি না? আরে, রানার কাছে তোর সব কুকর্মের প্রমাণ আছে, কিন্তু সে বাড়িতে বলে নাই। তোর মান সম্মান চলে যাবে এই কারণে। এখন আমি বলছি, তোর জন্যই ভালো হয়ে যা, এখনো সময় আছে। মানুষের খারাপ করতে চাইবি না কখনো। আর চিন্তা করিস না, রানা এখানে থাকতে আসেনি, রানা এসেছে একবারে এখান থেকে চলে যেতে। এই বলে তিশা রানার হাত ধরে বের হয়ে যায়।
তারপর দুজনে মিলে গ্রামটা একটু ঘুরে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। চাঁদপুর এসে তারা কিছু খেয়ে নেয়, তারপর একটু রেস্ট নিয়ে আবার ঢাকা চলে যায়। বাড়িতে যেতে যেতে সন্ধ্যা নেমে যায়, তাই বাড়িতে গিয়ে গোসল করে নেয় তারা। তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রানা আর তিশা কলেজে গিয়ে ভর্তি হয়ে নেয়। কলেজে ভর্তি হয়েছে ঠিক, কিন্তু ক্লাস করে না তারা। সপ্তাহে একদিন কলেজে যায় তিশা আর রানা, আর 5 দিন অফিসের দেখাশোনা করে বাকি একদিন তারা ঘোরাঘুরি করে, সময় পার করে দেয়। এভাবেই রানার জীবন চলতেছে। এর ভিতর তিশা রানার প্রতি অনেক দুর্বল হয়ে পড়েছে। মানে তিশা রানাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু রানা এসবের ধারে কাছেও নেই। রানা তাকে ভালো বন্ধু ভাবে। তিশা রানাকে ভালোবেসে ফেলেছে, এটা রানাকে জানায় না, তবে কিছু কিছু কাজে বুঝিয়ে দেয়। রানা বুঝতে পারে, কিন্তু তারপরও রানা না বোঝার ভান করে থাকে, কারণ রানা চায় না তিশার বাবার খেয়ে তিশার বাবার পরে তার সাথে বেইমানি করতে। কারণ তিশার বাবা যদি রানাকে না আনতো এই জায়গায়, তাহলে রানা হয়তো কোথাও পড়ে মরে থাকতো। এভাবেই রানার এখানে 2 বছর পার হয়ে যায়। রানার পড়ালেখাও শেষ হয়ে গেছে। কিছুদিন হলো ফাইনাল পরীক্ষা দিয়েছে, ওটার রেজাল্ট দেবে এখন। তো একদিন তিশার বাবা আর তিশা সহ রানার রাতের খাবার খাচ্ছে। তখন তিশার বাবা রানাকে বলে, তুমি তো নিজের পায়ে দাঁড়াতে চাইছো, এতদিন পড়ালেখার জন্য পারোনি, তাই এখন বলতেছি। আমার একটা বন্ধু আছে, সে আর্মির মেজর, তাকে তোমার কথা বলেছি। সে বলেছে রেজাল্ট দিলে তার সাথে দেখা করে ট্রেনিং এ যেতে। এখন তুমি কি বলো? বাবা আমার কোনো সমস্যা নেই, আর তাছাড়া আমি যদি দেশের সেবা করার সুযোগ পাই তাহলে অবশ্যই করবো। তুমি তাকে বলে দিও, ঠিক আছে, আমি রাজি, কোনো সমস্যা নাই। তারপর খাওয়া দাওয়া শেষ করে তিশার বাবা তার রুমে চলে যায়। তখন তিশা রানাকে বলে, রানা, তোমাকে একটা কথা বলার ছিল। আরে এভাবে বলার কি আছে, কি বলবে বলো। আসলে আমি ঘুরিয়ে পেঁচিয়ে বলতে চাই না, আমি তোমাকে ভালোবাসি অনেক আগে থেকে, কিন্তু ভয় হতো যদি তুমি আমাকে না ভালোবাসো, তাই বলতে পারিনি। তবে তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি আমি। আমাকে ফিরিয়ে দিও না রানা। রানা যে ভয়টা পেয়েছি সেটাই হয়েছে। রানা অবাক হয়ে তিশাকে বলে, দেখো তিশা, তুমি অনেক সুন্দর একটা মেয়ে, যে কোনো ছেলে দেখলে তোমাকে পছন্দ করবে, কিন্তু তুমি আমার মতো অসুন্দর, আর আমার তো কোনো থাকার জায়গাও নেই, তাই আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তোমার বাবা যদি আমাকে না জায়গা দিত, তাহলে আমি এত ভালোভাবে থাকতে পারতাম না। আমি পারবো না তোমার বাবার বিশ্বাস নিয়ে খেলা করতে, আমি পারবো না তোমার বাবার সাথে বেইমানি করতে, তাই আমাকে মাফ করে দিও। তুমি আমার থেকে 1000 গুণ ভালো ছেলে পাবে। এই বলে রানা আর কিছু শোনার চেষ্টা না করে রুমে চলে আসে। আর অন্যদিকে তিশার বাবা তিশা আর রানার সব কথা শুনে খুব খুশি হয়, কারণ তিশার বাবা রানাকে খুবই পছন্দ করে ফেলেছে। তিনি আগেই ভেবে রেখেছে এই ব্যাপারেই, কিন্তু তিনি মনে করেছে তিশা রানাকে পছন্দ করবে না। এখন দেখে তিশা রানাকে পছন্দ করে, তাই তিনি তিশার কাছে যায়, গিয়ে তিশাকে বলে, তুমি কি রানাকে সত্যিই ভালোবাসো? তুই কি রানাকে সত্যিই ভালোবাসিস, নাকি পরে আবার বলবি এমনি সময় কাটানোর জন্য এমন করেছিস? বাবা, আমি সত্যিই রানাকে ভালোবেসে ফেলেছি। আমি জানি রানাও আমাকে পছন্দ করে, কিন্তু তোমার জন্য বলে না, কারণ সে সত্যিই চায় না তোমার মনে কষ্ট দিতে। রানাকে বিয়ে করে তার পাশে সারা জীবন থাকতে পারবি, নাকি পরে বলবি রানা কালো, রানা অসুন্দর, তার সাথে থাকতে পারবো না? বাবা, আমি কখনো কাউকে ভালোবাসিনি, শুধু রানাকে ভালোবেসেছি। আর তুমি নিজেই আমাকে বলেছ মানুষের রূপ দেখে নাও, মন দেখে ভালোবাসতে। আমি রানার মাঝে সেই ভালো মনটা দেখতে পেরেছি। শোন, কান্না করিস না, আমি নিজে রানার সাথে কথা বলবো। সত্যি বাবা, তুমি রানার সাথে আমার বিয়ে নিয়ে কথা বলবে? বলবো। তোমার কোনো চাওয়া পাওয়া তো কখনো অপূর্ণ রাখিনি আমি, আর রানাকে আমারও খুব পছন্দ। বাবা, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি পৃথিবীর সবচেয়ে ভালো বাবা। লাভ ইউ। এটা বলে তিশা হাসতে হাসতে তার রুমের দিকে দৌড়ে চলে যায়। আর অন্যদিকে তিশার বাবা রানার রুমে গিয়ে দেখে রানা চুপ করে বসে কিছু একটা ভাবতেছে। রানা ভাবতেছে তিশা যেটা বলেছে এটা কি ঠিক? হতে পারে ঠিক, কারণ আমিও তাকে পছন্দ করে ফেলেছি কিছুটা, কিন্তু এটা করা আমার পক্ষে সম্ভব নয়। কারণ যে আমাকে ঠাঁই দিয়েছে তার বুকে ছুরি মারতে পারবো না আমি কিছুতেই বাবার এত বড় সর্বনাশ করব না। দরকার হলে এখান থেকে অন্য কোথাও চলে যাব, কষ্ট হলেও অন্য জায়গায় চলে যাব। রানা এসব ভাবতেছে, তখন রানা কারো হাতের ছোঁয়া পায় পিঠে, তাই রানা পিছনে ফিরে দেখে তিশার বাবা। রানা যেই কিছু বলতে যাবে তার আগে তিশার বাবা বলে, আমার মেয়েটা না তোমাকে সত্যি ভালোবাসে, আমি তার বাবা, আমি সব বুঝতে পারি। তুমি হয়তো ভাবতে পারো যে আমি বাবা হয়ে কিভাবে এটা বলতে পেরেছি,
তাহলে আমি বলবো আমিও তোমাকে অনেক পছন্দ করি। আর আজকে একটু আগে তোমার কথা শুনে আরো বেশি পছন্দ করে ফেলেছি তোমাকে। আমি ধন্য হব তোমার হাতে আমার মেয়েকে তুলে দিতে পারলে, কারণ তুমি অনেক দায়িত্ববান, তোমাকে বিশ্বাস করা যায়। আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো, এতে আমার কোনো আপত্তি নেই, বরং আরো খুশি হব। কিন্তু জীবনটা তোমার, তাই তুমি ঠিক করো কি করবে তুমি। আমি তোমার উপর কোনো জোর করব না, তোমার যেটা ভালো মনে হয় ওটাই করো। 2 দিন ভালো করে ভেবে আমাকে জানিও, কেমন? আমি এখন আসি, তুমি এখন ঘুমাও, সকালে না হয় এ নিয়ে ভাবা যাবে। তিশার বাবা কথাগুলো বলে চলে যায় আর রানা পুরো অবাক হয়ে থপ করে খাটে বসে পড়ে। রানা ভাবতে শুরু করে, এ আমি কি শুনলাম? আমি তো বিশ্বাস করতে পারছি না বাবা এমন কথা বললো। কিন্তু আমার জন্য যদি তিশার সুন্দর জীবনটা নষ্ট হয়ে যায়, না দেখি তিশার সাথে কথা বলে বোঝাতে পারি কিনা তাকে। এই ভেবে রানা তিশার রুমের সামনে যায়, গিয়ে দরজায় নক করে আওয়াজ করলে তিশা বলে, কে? দরজা খোলা আছে, আসতে পারো। রানা ভেতরে ঢুকে তিশার সামনে গিয়ে দাঁড়ায়। তিশা অবাক হয়ে রানাকে বলে, আরে তুমি বসো বসো। তো কি ভাবলে, আমাকে বিয়ে করবে তো? দেখো, আমি এখানে বসতে আসিনি, আমি এসেছি তোমার সাথে কিছু জরুরি কথা বলতে। সমস্যা নেই, বলো। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? আমি সত্যিই তোমাকে ভালোবেসি, বিশ্বাস করো, তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আচ্ছা, তুমি কি পারবে আমার মতো পরিচয়হীন এবং অসুন্দর একটা ছেলের সাথে সারা জীবন কাটাতে? আর আমার তো কোনো বাড়ি ঘরও নেই যে তোমাকে রাখবো। কে বলেছে তোমার পরিচয় নেই? সময় হলে সব হবে। আর তুমি তো এখন এই বাড়ির ছেলে, তাহলে এটাই তো তোমার পরিচয়। আর তুমি অসুন্দর, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কারণ আমি ভালোবেসেছি তোমার মন দেখে। আর কি বললে, তোমার বাড়ি নেই? হ্যাঁ ঠিক, তোমার বাড়ি নেই, কিন্তু হয়ে যাবে, তুমি করবে। তোমার রেজাল্ট বের হলে আর্মিতে যোগ দিয়ে তখন বাড়ি করবে। সব বুঝলাম, কিন্তু আমি তো এত তাড়াতাড়ি বিয়ে করতে পারবো না। আর্মিতে জয়েন হলে তারপর বিয়ে করতে পারবো। তুমি কি এত সময় অপেক্ষা করতে পারবে? তোমার জন্য অপেক্ষা করতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে কথা দিতে হবে, তুমি আমাকেই বিয়ে করবে। কথা দিলাম, যদি তুমি আমার জন্য অপেক্ষা করতে পারো তাহলে আমি তোমাকেই বিয়ে করব। আচ্ছা, এখন একটু জড়িয়ে ধরতে দিবা? তাহলে তুমি খুশি হবে? তিশা বুঝতে পারে রানার কোনো আপত্তি নেই, তাই তিশা রানাকে জড়িয়ে ধরে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, রানা, আমি সত্যিই তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি মন দিয়ে তোমার কাজ করেছো, আমি তোমার জন্য অপেক্ষা করে থাকব। তুমি আসলে তারপর তোমাকে বিয়ে করব। দেখো, এখন কান্না করো না। তুমি যদি অপেক্ষা করতে পারো তাহলে আমি শুধুই তোমার থাকবো, আর কারো হব না। আর আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমি চাইনি তোমার বাবা কষ্ট পাক। এখন তো দেখি তিনিও রাজি, তাহলে আর কোনো সমস্যা নেই। তিশা রানার কপালে চুমু দিয়ে বলে, আমি শুধু তোমার, আর তুমিও শুধু আমার। রানা ও তিশার কপালে চুমু দিয়ে বলে, আচ্ছা এখন যাই, অনেক রাত হয়ে গেছে, ঘুমাও, কালকে সকালে আবার দেখা হবে, কেমন? তারপর রানা রুমে এসে শুয়ে পড়ে আর তিশাও খুশি মনে শুয়ে পড়ে। পরের দিন সকালে রানা তিশার বাবাকে সব জানানোর পরে সেও খুব খুশি হয়। তার 1 মাস পর রানার রেজাল্ট বের হয়। রানা খুব ভালো রেজাল্ট করে, তারপর আর্মিতে জয়েন করে। সেখানে 1 বছর কেটে যায়। রানার কঠিন মনোবলের কারণে রানা টিকে যায় আর্মিতে। রানা আর্মিতে জয়েন করার পরে শুভর সাথে তার ভালো বন্ধুত্ব হয়ে যায়। রানা তিশার সাথে মাঝে মাঝে এসে দেখা করে যেত, 2-1 দিন করে বাড়িতে থেকে যেত। এভাবে আরো 1 বছর কেটে যায়। তারপর রানার বিয়ের জন্য তিশার বাবা তার মেজর বন্ধুকে বলে। রানাও রাজি ছিল, এখন করবে, তাই তাদের বিয়েটা খুব ধুমধাম করে হয়ে যায়। তিশা এবং রানা দুজনেই খুব খুশি ছিল। বিয়ের কিছুদিন পর রানা চেয়েছে সে তিশাকে নিয়ে অন্য জায়গায় থাকবে, কিন্তু তিশার বাবা যেতে দেয়নি, তাই রানা আর যায় না। তবে রানারও বাড়ি আছে এখন, আর তিশার বাবারও যা সম্পত্তি আছে তা দিয়ে তারা বসে বসে খেতে পারবে। বিয়ের প্রথম বছর আয়শা জন্ম নেয়। আয়শা জন্ম নেয়াতে সবাই যেন আরো খুশি হয়ে গেছে। আয়শারও এখন 3 বছর বয়স হয়ে গেল। আর রানা তার পরিবার থেকে আলাদা হয়েছে এই 8 বছর। এই 8 বছরে রানা অনেক কান্না করেছে শুধু তার মায়ের জন্য। বর্তমান রানা তার মায়ের কথা মনে করে অনেক কান্না করেছে। তারপর হাত মুখ ধুয়ে আবার শুভর কাছে এসে বলে, সবাই তো রেডি, তাহলে এখন যাওয়া যাক। ঠিক বলেছিস, চল তাহলে। তারপর তারা রওনা হয় তাদের গন্তব্যে। বাসে করে যাচ্ছি সবাই। অনেকজন থাকার কারণে আর প্রয়োজনীয় জিনিস নেওয়ার কারণে বাস নেওয়া হয়েছে।
এটা একটা আর্মিদের বাস। রানা ঘুমিয়ে আছে বাসে, কেউ তাকে ডিস্টার্ব করতেছে না। শুভ সবাইকে বলে দিয়েছে যে যা জিজ্ঞেস করতে চাই শুভকে যেন বলে, রানাকে যেন কোনো ডিস্টার্ব না করে। রানার যখন ঘুম ভেঙে যায় তখন চারিদিকে দেখে চমকে যায় রানা। রানা তাড়াতাড়ি শুভকে বলে, এই শুভ, আমরা কোথায় যাচ্ছি রে? চাঁদপুর ফারাক্কাবাদ বাজারের পশ্চিম মাথায়। সেখানে নাকি আমাদের থাকার ব্যবস্থা করেছে, আর সেখানে থেকে প্রতিদিন ট্রেনিংয়ে নামবো। রানা মন খারাপ করে বলে, ও, তুই আমাকে আগে বলবি না এই জায়গার কথা? তুই আমাকে জিজ্ঞেস করিসনি তাই বলিনি। আর স্যার নেই এখানে, আমরা কাজে এসেছি, তাই ওটা নিয়ে তোর ভাবতে হবে না। আমি জানি তোর ওই জায়গায় যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু এটা তো আমাদের চাকরি, যেতেই হবে। রানা তার নিজের জন্মস্থানে এসেছে, তাই রানা এমন চমকে গেছে। রানা কখনোই চাইতো না এখানে আসতে, কিন্তু আজ তার ভাগ্য এখানেই নিয়ে এসেছে। আর শুভ জানে রানার বাড়ি চাঁদপুর ফরক্কাবাদে কোনো এক জায়গায়। রানা কিছু না বলে শুধু ভাবতেছে কি করবে এখন। সে কি বাড়িতে গিয়ে তার মাকে দেখে আসবে, নাকি মাকে তার সাথে করে ঢাকায় নিয়ে যাবে? আর বাড়ির সবাই বা কেমন আছে? চাঁদপুর শহরটার অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। এই 8 বছরে অনেক পরিবর্তন হয়েছে। তার বাবাদের ব্যবসা এখন কি ঠিকঠাক মতো চলে নাকি তাও জানে না। এসব ভাবতে ভাবতে ফরক্কাবাদ এসে পড়ে তারা। ফরক্কাবাদ বাজারের হাই স্কুলের বড় মাঠে তাদের বাস থামানো হয়। তারা সবাই আস্তে আস্তে নেমে যায়। রানা বাস থেকে নেমে দেখে অনেক লোকজন তাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। কিছু গ্রাম পুলিশ এসে সবার সাথে কৌশল বিনিময় করে। তারপর সেই গ্রাম পুলিশরা রানাদেরকে নিয়ে যায় তাদের থাকার জায়গায়। ফরক্কাবাদ বাজারের পশ্চিম মাথায় গিয়ে একটা বড় বাগানের পাশে তাদের থাকার জন্য তাঁবু বানানো হয়। রানা আর শুভ একটা তাঁবুতে থাকে। এমনি করে বাকি তাঁবুগুলোতে দুজন করে আছে, তাদের জন্য আগেই সব ঠিক করে রেখেছে। তারা সবাই ফ্রেশ হয়ে একটু রেস্ট নেয়। হঠাৎ রানার ফোনটা বেজে ওঠে। রানা ফোন হাতে নিয়ে দেখে তিশা কল দিয়েছে, তাই রানা তিশার সাথে একটু কথা বলে ফোন রেখে দেয়। সেদিন আর কোনো ট্রেনিং হয় না। পরের দিন সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে সবাই ব্যায়ামে নেমে যায়। বাজারের বড় মাঠে সবাই ব্যায়ামে ব্যস্ত হয়ে পড়ে। আবার সকাল 10টার সময় হালকা নাস্তা করে নেয়, তারপর আবার একটু দৌড়াদৌড়ি করে। বিকেলে কিছু সময় একটু রেস্ট নেয়। তারপর রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন তারা ফায়ারিং করে। রাতের বেলা ফায়ারিং করার কারণ হলো তখন কেউ রাস্তায় বা তাদের কাছে থাকে না, আর এটাই হলো একটা ভালো সময়, কোনো বিপজ্জনক আশঙ্কা থাকে না। এভাবে 10 দিন কেটে যায়। এই 10 দিনে রানা ট্রেনিং এর ফাঁকে ফাঁকে তার পরিবারের সব খবর নিয়ে ফেলেছে। রাকিব নাকি রিমিকে বিয়ে করেছে আরো 7 বছর আগে। তাদের এখনো কোনো সন্তান হয়নি। ডক্টর নাকি বলে দিয়েছে তাদের সন্তান হবে না। রিমির সমস্যা আছে, তাই পরিবারের সবাই নাকি জেনে গেছে রানা কোনো রিমির সর্বনাশ করতে চায়নি। রিমি আর রাকিব নাকি এটা ইচ্ছে করে নাটক সাজিয়েছে রানাকে বাড়ি থেকে বের করার জন্য। আর এটা রিমি নিজে স্বীকার করেছে তাদের বিয়ের কিছুদিন পর। পরিবারের সবাই নাকি রানাকে খুঁজেছে কিছুদিন। আর রানার মা নাকি রানা যাওয়ার পর থেকে কান্না করে সব সময়। এই 8 বছরে নাকি রানার মা খুব অসুস্থ হয়ে গেছে। শুধু রানার জন্য কান্না করতে করতে। রানার পরিবার চায় রানার কাছে মাপ চেয়ে ভালো হওয়ার জন্য, কিন্তু তারা জানেও না রানা কখনো ফিরে আসবে নাকি। হ্যাঁ, রানা ও বাড়িতে যাবে, কিন্তু তার মাকে নিয়ে যেতে। রানা ঠিক করেছে তার মাকে নিয়ে যাবে তার সাথে করে। 11 দিনের কালে রানা বসে আছে, পাশে শুভ বসে আছে, আর সবাই রেস্ট নিচ্ছে। তখন কোথা থেকে রানার ভাই রাকিব এসে রানাকে বলে, রানা, তুই কেমন আছিস ভাই? এতদিন কোথায় ছিলি তুই? রানা দেখে তার বড় ভাই, কিন্তু রানা এখন এদের সাথে কথা বলবে না, তাই রানা বলে ওঠে, আরে কে আপনি? আর আমার নাম ধরে ডাকছেন কোন সাহসে? রানা, আমি তোর ভাই রাকিব। আমি তোকে ইচ্ছে করে বাড়ি থেকে বের করে দিয়েছি, কিন্তু পরে বুঝতে পারছি আমি কত বড় পাপ করেছি। আমাকে তুই মাফ করে দে। এখান দিয়ে যাওয়ার সময় তোকে দেখে আমি চিনতে পেরেছি আমি আর এমন কাজ করব না। তুই আমাকে মাফ করে দে ভাই। জানিস বাড়ির সবাই তোকে খুঁজছে। যখন সব সত্যি কথা জানতে পারছে, আর মা তো শুধু তোর জন্য এখনো কান্না করে। তুই চলে আয়, বিনিময়ে তুই আমাকে যা শাস্তি দিবি আমি সব মাথা পেতে নেব। রানা সব শুনে তারপরও রাগ দেখিয়ে রাকিবকে বলে, দেখেন, আপনি ভুল ভাবছেন। আমি কোনো আপনার ভাই না, আর আমাকে ডিস্টার্ব করবে না। এই চাচা, এনাকে এখান থেকে বিদায় করুন। আমি এখন একটু ঘুমাবো, কেউ যেন ডিস্টার্ব না করে আমাকে। এটা বলে রানা অন্য জায়গায় গিয়ে বসে পড়ে। আর রাকিব অবাক হয়ে তাকিয়ে আছে রানার দিকে। একটু পরে গ্রাম পুলিশ এসে রাকিবকে তাড়িয়ে দেয়। রাকিব কান্না করতে করতে বাড়িতে চলে যায়। বাড়ির সবাই রাকিবকে দেখে অবাক হয়ে যায়। তখন রানার বাবা রাকিবকে জিজ্ঞেস করে, কিরে, এইভাবে কান্না করছিস কেন? তুই তো ছোট্ট বাচ্চা না, কি হয়েছে বল?
এর মধ্যে বাড়ির সবাই এক হয়ে গেছে। তখন রাকিব এক এক করে সব কথা বলে সবাইকে। এসব শুনে সবাই খুব অবাক হয়ে যায়। তখন রানার চাচা বলে, ভাই, আমার মনে হয় রানার কাছে মাপ চাওয়া দরকার আমাদের সবার, কারণ আমরা তার সাথে দিনের পর দিন অনেক অন্যায় করে এসেছি। রানার বাবার মনও তাই চাই, রানার কাছে মাপ চেয়ে তাকে আবার এ বাড়িতে ফিরিয়ে আনতে। তখন রানার বাবা বলে, তা না হয় করলাম, কিন্তু একটা জিনিস মাথায় আসছে না, রানা কিভাবে আর্মিতে জয়েন হলো? ভাই, হতে পারে কোনো ভালো লোকের কাছে রানা ছিল, তার হাত ধরে এতটুকুতে এসেছে। আর রানার কাছ থেকে তো জানতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে চল দেখি রানা আমাদের মাফ করে কিনা। তার সাথে যে অন্যায় করেছি, আমি তার বাবা হয়ে মনে হয় না আমাকে সে মাফ করবে। পৃথিবীতে মনে হয় একমাত্র আমি আছি যে তার ছেলেকে আদর তো দূরের কথা, ভালোভাবে কথাই বলিনি। ভাই, এসব কথা এখন বাদ দেন। আমরা সবাই তো ওর সাথে খারাপ ব্যবহার করেছি, এখন দেখি কি হয়। আমরা যাই আগে। আচ্ছা, তাহলে চল। রাকিব, তুই যাবি? বাবা, যাবো আমি। বাবা আমিও যাব, চলো। তখন রানার চাচি বলে ওঠে, আমিও যাব। কিন্তু রানার মা চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। তখন রানার বাবা বলে, বাড়ির সবাই যাবে, তুমি যাবে না? না, আমি যাব না। আমি কখনো আমার ছেলেকে দেখতে যাব না। সে নিজে আসবে আমার কাছে, আর আমি খুব ভালো করেই জানি রানা তোমাদের সাথে আসবে না। রানা এই বাড়িতে আসবে শুধু আমাকে নেওয়ার জন্য। যেদিন রানা আসবে সেদিন আমি রানার সাথেই চলে যাব। তাই এখন আমার যাওয়ার দরকার নেই। তোমরা সবাই তার সাথে অন্যায় করেছো, তোমরা যাও। রানার মার কথা শুনে কেউ কোনো কথা বলল না। সবাই চুপ করে বাড়ি থেকে বের হয়ে যায়। কি বা বলবে, তাকে বলার মতো কোনো ভাষাই তো নেই তাদের কাছে। তারা চলে যায় রানা যেখানে ট্রেনিং করতেছিল সেখানে। কিন্তু তারা রানার সাথে কোনো কথা বলতে পারেনি। তারা রানাকে দেখে চিনতে পেরেছে, রানাও তাদেরকে দেখেছে, তবুও না দেখার ভান করেছিল। তারা গ্রাম পুলিশকে অনেক করে বলেছে রানার সাথে একবার কথা বলে চলে যাবে, কিন্তু রানা বলে দিয়েছে ট্রেনিং এর সময় রানা কারোর সাথে কথা বলতে পারবে না। তাই ওরা কেউ রানার সাথে কথা বলতে পারেনি। তারপরের দিন সকালবেলা রানা বসে আছে তাঁবুর কাছে। তখন আবার রানার বাড়ির লোক আসে। তারা সবাই রানার সামনে গিয়ে দাঁড়ায়। রানা মাথা তুলে তাদেরকে দেখে বলে, কি চাই? কেন এসেছেন? কোনো দরকার? রানার এমন কথায় সবাই একটুও অবাক হয় না, কারণ তারা জানে রানা এমন ধরনের কথা বলবেই। রানাকে তারা যে কষ্ট দিয়েছে এসব রানা বলতেই পারে, এতে অবাক হওয়ার কিছু নেই। তখন রানার বাবা রানাকে বলে, তুই এতদিন কোথায় ছিলি বাবা? তোকে কত খুঁজেছি, তুই জানিস? কি বলছেন আপনি? আমাকে কেন খুঁজতে যাবেন? আজব তো। বাবা, তোর সাথে আমরা অনেক অন্যায় করে ফেলেছি, তুই আমাদের মাফ করে দে। আর না হলে তুই আমাদের যে শাস্তি দিতে চাস দে, আমরা মাথা পেতে নেব। রানা ওদের কথা শুনে জোরে জোরে হাসতে থাকে। ওরা রানার হাসি দেখে অবাক হয়ে তাকিয়ে আছে রানার দিকে। তখন রানা সবাইকে বলে ওঠে, শোনেন, আমার আপনাদের কারো উপর কোনো রাগ অভিমান নেই, কিন্তু আপনাদের সাথে আমার একটা সম্পর্ক ছিল, তা ভুলে গেছি। যে আপনারা এখন চলে যান, আমার সাথে আপনার কোনো পরিচয় নেই। রানার এমন ধরনের কথা শুনে রিমি কান্না করতে করতে রানার পা ধরে আর বলতে থাকে, রানা প্লিজ, আমরা আমাদের সব ভুল বুঝতে পারছি, এখন আমাদের সাথে চলো। জানো, তোমার সাথে এমন অন্যায় করার কারণে মনে হয় আল্লাহ আমাকে কোনো সন্তান দিচ্ছে না। আচ্ছা, আমাদেরকে মাফ করে দিয়ে আবার বাড়িতে আসতে পারবে না তুমি? রানা রিমির কাছ থেকে নিজের পা ছাড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাগী গলায় বলে, আমি বললাম না আপনাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাহলে কেন দাঁড়িয়ে আছেন? চলে যান এখান থেকে, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। রানার এমন কথায় সবাই একটু ভয় পেয়ে যায়। তাই কোনো উপায় না পেয়ে সবাই হতাশ হয়ে বাড়িতে চলে যায়। তারা যাওয়ার পর রানার ফোনে তিশা কল দেয়। রানা তিশার কল পেয়ে কল ধরে বলে, কেমন আছো? খেয়েছো কিছু? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আর তুমি কিছু খেয়েছো? ভালো আছি, আর খাবো একটু পরে। আমার সোনা পাখি কোথায়, কি করে? বাবার সাথে বসে বসে কার্টুন দেখতেছি। জানো, আজকে না আমার পরিবারের সবাই আমার কাছে এসেছে। তিশা জানে রানা যে এখানে এসেছে কাজের জন্য। রানা নিজেই বলেছে। তিশা বলে, তাই নাকি? তো এসে কি বললো? রানা তিশাকে একটু আগে যা যা হয়েছে সবকিছু বলল। তা শুনে তিশা বলল, বুঝতে পারছি। আচ্ছা, মাকে নিয়ে আসবে না আসার সময়? একবার যখন এসেছি এখানে, তাহলে মাকে নিয়েই ফিরবো আমার সাথে করে। তাই করো, আমারও মায়ের আদর পেতে খুব ইচ্ছে করে।
আমার তো মা সেই ছোটবেলায় মারা গেছে। আবার সেই কথা মনে করে মন খারাপ করতেছো কেন? আমি মাকে সাথে করে নিয়ে আসবো তো বলেছি। এভাবে আরো কিছু কথা বলে কল কেটে দেয় রানা। আর অন্যদিকে রানার পরিবারের সবাই বাসায় যাওয়ার পরে রানার মা তাদেরকে বলে, কেমন হতাশ হয়ে ফিরে এলে যে? আসলে তোমরা বদলিয়েছ কি, কিন্তু তোমরা ছেলেটার মনে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছো। তখন বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। রূপ দেখে মানুষকে বিচার করতে নেই। আমি সত্যি ওকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। জানি না রানা কখনো আমাকে মাফ করবে কিনা। রানা আমাকে মাফ না করলে যে আল্লাহ আমাকে মাফ করবেন না। রানার পরিবারের সবাই যাওয়ার পরপরই রানার মা তাদেরকে বলে। এটা বলে রানার বাবা কান্না করতে করতে তার রুমে চলে যায়। পুরুষ মানুষ কান্না করে না, তারা তখনই কান্না করে যখন তারা অনেক বেশি কষ্ট পায় বা অনেক দামি কিছু হারিয়ে ফেলে। বাকিরা সবাইও মন খারাপ করে যার যার রুমে চলে যায়। রানার মা রুমে গিয়ে দেখে রানার বাবা রানার একটা ছবি হাতে নিয়ে কান্না করতেছে। তখন তিনি গিয়ে তার পাশে বসে বলে, আমি জানি তুমি তোমার কাজের জন্য অনুতপ্ত, তাই বলি কি তুমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো যাতে তোমার সন্তান তোমার বুকে ফিরে আসে। মন থেকে চাইলে আল্লাহ কাউকে খালি হাতে ফেরান না। তাই করব। আমি বুঝতে পারিনি রানাকে। আমি বাবা হয়ে কি করলাম তার সাথে। আমার নিজের উপর এখন ঘৃণা রাখতেছে। রানার মা রানার বাবাকে আরো কিছু সময় বুঝিয়ে নেয়। এভাবে আরো 4 দিন কেটে যায়। এর ভিতর রানা একবারের জন্য তার বাড়িতে যায় না। আর রানার বাবাও নামাজ পড়ে তার সন্তানের জন্য কান্না করে সব সময়। তার পরের দিন সকালবেলা আজকে রানারা সবাই আবার ঢাকা চলে যাবে। রানা শুভকে বলে সবাইকে ঢাকায় পাঠিয়ে দিয়েছে শুভর সাথে করে। রানা যায় না। রানা গ্রাম পুলিশদেরকে বলে একটা গাড়ি ঠিক করেছে, ওটাতেই করে সে ঢাকায় যাবে, সাথে তার মাকে নিয়ে যাবে। তাই রানা গাড়ি নিয়ে ওদের বাড়ির সামনে চলে যায়। তারপর এক জায়গায় গাড়িটা রেখে সে তার সেই চিরচেনা বাড়ির সামনে এসে দরজায় কড়া নাড়ে। কিছু সময় পর দরজা খুলে দেয় কেউ একজন। তিনি দরজা খুলে রানাকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আসলে সে হলো রানার মা। রানা ও তার মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এর ভিতর বাড়ির সবাই বের হয়ে এসেছে। রানার চাচি সবাইকে বলে এসেছে রানা আসছে বাড়িতে। রানার মা রানাকে ছেড়ে দিয়ে বলে, কেমন আছিস বাবা? মা আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? তুই চলে যাওয়ার পরে ভালো ছিলাম না, এখন আবার ভালো লাগতেছে। আমি সবসময় তোমার কাছে থাকবো এখন থেকে। আজকে সেই 8 বছর আগের চিঠিটা কি তুমি পেয়েছো মা? পেয়েছি বাবা, আর আমি সেদিন থেকেই তোর অপেক্ষায় আছি। সবাই অবাক হয়ে আছে কিসের চিঠির কথা বলতেছে ওরা এটা নিয়ে। তখন রানার বাবা বলে ওঠে, কি রে, ভিতরে আয়। বাইরে দাঁড়িয়ে আছিস কেন? আর কিসের চিঠির কথা বলতেছিস তোরা? সরি, আমি অন্যের বাড়িতে পা রাখতে চাই না। আর কিসের চিঠি তা না হয় মা নিয়ে আসলেই দেখো। মা, চিঠিটা এনে ওদেরকে দিয়ে তুমি আমার সাথে চলো এখন। তোর মা যাবে মানে কোথায় যাবে? আমার মাকে আমি সাথে করে নিয়ে যেতে চাই। কোনো সমস্যা আছে এতে? তোর মা যদি তোর সাথে যেতে চায় তাহলে এতে আমার কোনো আপত্তি নেই। আর কোনো সময় পারলে এই হতে বাবাকে মাফ করে দিয়ে বাড়িতে চলে আসিস। এটা বলে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বাড়ির ছাদে চলে যায়। আর এইদিকে রানার মা রেডি হয়ে নেয়। বাড়ির সবাইকে বলে ছাদে যায়। গিয়ে দেখে রানার বাবা বসে বসে কান্না করতেছে। তখন রানার মা তার কাছে গিয়ে বলে, তুমি এত ভেঙে পড়ো না, নিজেকে শক্ত করো। আমি রানাকে সব বুঝিয়ে বলবো। এখন রানাকে কিছু বলা যাবে না। আমি তার সাথে গিয়ে তাকে সব বুঝিয়ে বললে সে সব বুঝতে পারবে। রানার মাও এখন চায় তারা আবার এক হয়ে বসবাস করতে। সবার মুখে হাসি দেখতে চায় তিনি। রানার মা রানার বাবার সাথে আরো কিছু সময় কথা বলে নিচে নেমে যায়। তারপর তিনি চলে যায় রানার সাথে। বাড়ির সবাই তাদেরকে যেতে নিষেধ করেছে, কিন্তু তারা শোনেনি। আসার সময় ওই চিঠিটা ওদেরকে দিয়ে এসেছে। দিয়েই এখন কি হবে? দীর্ঘ জার্নি করার পরে রানাদের গাড়ি এসে থামে তিশাদের বাড়ির সামনে। রানা নেমে তার মাকে নামায়, তারপর গাড়িটাকে বিদায় দিয়ে দেয়। তারপর তার মাকে নিয়ে বাড়ির সামনে গিয়ে কলিং বেল চাপ দেয় রানা। কিছু সময় পর তিশা দরজা খুলে দেয়। তিশা আগে থেকে রানার মাকে চিনে, রানার কাছ থেকে ছবি দেখেছে, তাই রানার কিছু বলা লাগে না। তার আগেই তিশা রানার মায়ের পায়ে সালাম করে নেয়। রানার মা অবাক হয়ে যায়। অবাক হয়ে রানাকে বলে, কিরে, এটা কে? মা আসলেও আমার। রানা লজ্জা পেয়েছে, তাই আর কিছু বলতে পারেনি। তখন তার মা বলে, হ্যাঁ, বলতে হবে না, আমি বুঝতে পারছি। মা,
তোমার নামটা কি? জি, আমার নাম তৃষা। বা, আমার ছেলের পছন্দ আছে দেখছি। মা, আপনি ভিতরে আসেন। তারপর তারা ভিতরে ঢুকে যায়। এমন সময় উপর থেকে আয়শা আর তিশার বাবা নিচে নামতে থাকে। আয়শা রানাকে দেখে বাবা বলে জোরে ডাক দিয়ে ওঠে। রানাও মেয়েকে কোলে তুলে নেয় তাড়াতাড়ি। কোলে নেওয়ার পর মেয়েকে অনেকগুলো চুমু খায় রানা। আয়শা রানাকে বলে, বাবা আমার জন্য কে এনেছো দাও। রানা আয়শাকে কোল থেকে নামিয়ে একটা চকলেট বক্স হাতে দেয়। আয়শা ওটা পেয়ে খুব খুশি হয়ে যায়। আয়শা খুশি হয়ে তার মায়ের কাছে চলে যায়। তখন রানা তিশার বাবার সাথে তার মায়ের পরিচয় করিয়ে দেয়। তারপর রানা তার মাকে নিয়ে রুমে এসে দুজনে ফ্রেশ হয়ে আবার নিচে নেমে যায়। নিচে নামার পরে রানার মা রানাকে বলে, বিয়ে করে ফেললি তাহলে? যা, ভালো করেছিস, বৌমাও দেখতে খুব ভালো। আচ্ছা, তোর মেয়ের কি নাম রেখেছিস? মা, ওর নাম আয়শা, আর এটা হলো তিশাদের বাড়ি। তিশা আমাকে পছন্দ করছে প্রথমে, বাবাও এতে কিছু মনে করেনি যে আমাদের বিয়ে হয়ে যায় আমার মতামত নিয়ে। রানা তার মাকে সোফায় বসিয়ে আয়শাকে কোলে করে নিয়ে এসে রানার মায়ের পাশে বসে। তখন আয়শা রানার মায়ের দিকে তাকিয়ে রানাকে বলে, বাবা এটা কে? আম্মু, এটা তোমার দাদু লাগে, যাও তার সাথে কথা বলো তুমি। আয়শা তার দাদুর কোলে উঠে তার দাদুকে বলে, দাদু তুমি এতদিন কোথায় ছিলে? আমাদের এখানে কেন আসনি আগে? এখন তো এসে গেছি, আর যাব না তোমাকে ছেড়ে। তোমার সাথে এখন থেকে থাকবো, কেমন? ঠিক আছে দাদু, তুমি আমাকে প্রতিদিন গল্প শোনাবে তো, আমাকে আদর করবে তো? দাদু, সব করব। তোমাকে অনেক 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 আদর করব, গল্প শোনাবো। এভাবে সবাই আরো কিছু সময় কথা বলে নেয়। রাতের বেলা খাবার টেবিলে বসে আছে সবাই, আর তিশা সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছে। সবাই খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে যায়। আয়শা তার দাদুর রুমে চলে গেছে, সে নাকি তার দাদুর কাছ থেকে গল্প শুনবে। রানা রুমে আসার কিছু সময় পর তিশা রুমে এসে দরজা বন্ধ করে দেয়। তারপর খাটে বসে রানাকে বলে, জানো, আজকে না আমি অনেক খুশি। আমার নতুন মা পেয়েছি তাই। আমার কাছে অনেক ভালো লাগতেছে মাকে আমার সাথে করে নিয়ে আসতে পেরে। রানা তিশার পাশে বসে। তিশা রানার হাত ধরে কাঁধে মাথা রাখে। রানা একটু মুস্কি হাসি দেয়। তিশা রানাকে বলে, তুমি সত্যি অনেক ভালো। তোমাকে আমি সত্যি অনেক ভালোবাসি, আর সারা জীবন বেঁচে যাব। আমিও তোমাকে অনেক ভালোবাসি পাগলি। তারপর তারা আরো কিছু সময় ভালোবাসার কথা বলে শুয়ে পড়ে। তিশা আজ রানার বুকে মাথা রেখে শুয়ে আছে। রানাও তাকে পরম যত্ন করে আগলে রেখেছে। পরের দিন সকালবেলা রানার ঘুম ভেঙে যায়, দেখে তিশা এখনো ঘুমিয়ে আছে। রানা তিশাকে সরিয়ে উঠতে চাইলে তিশা রানাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ঘুমের ঘরে রানাকে বলে, কি হয়েছে? এমন করতেছো কেন? আর একটু ঘুমাও। কতদিন পর তোমার বুকে একটু মাথা রাখার সুযোগ পেয়েছি। রানা তিশার কথা শুনে আর ওঠার চেষ্টা করে না। তিশার কপালে একটা চুমু খেয়ে তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, কিন্তু তার চোখে ঘুম আসে না। তাই রানা তিশার মায়াবী মুখটা দেখতে লাগলো। আরো কিছু সময় তিশা ঘুমায়। তারপর চোখ খুলে দেখে রানা তার দিকে তাকিয়ে আছে এক মনে। তখন তিশা রানাকে বলে, কি দেখো আমার বইয়ে? আমার পাগলিটাকে দেখছিলাম একটু। তারা এমন করে দুষ্টুমি করতে করতে শোয়া থেকে উঠে দুজনে ফ্রেশ হয়ে নেয়। তারপর তিশা রান্নাঘরের দিকে যায়। রান্নাঘরে গিয়ে দেখে রান্নার মা রান্না করতেছে, আর কাজের লোক তাকে সাহায্য করতেছে। তিশা অবাক হয়ে যায়। তিশা কোনো কথা না বলে আস্তে আস্তে রান্নার মায়ের পেছনে গিয়ে দাঁড়ায়। তারপর তিশা রান্নার মাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, কি করতেছো মা? তুমি কেন রান্নাঘরে আসতে গেলে? আরে, তুমি এভাবে কেউ আচমকা জড়িয়ে ধরে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম তো। ঠিক আছে, আর করবো না। আচ্ছা, তোমাকে কে বলেছে রান্নাঘরে আসতে? আমি আছি তো। আমি থাকতে আমার মা কেন কষ্ট করবে? ছেলেটা কত বছর হলো আমার হাতের রান্না খায় না, তাই ভাবলাম আজকে না হয় আমি রান্না করি। আর সমস্যা নেই, আমার রান্না করতে ভালো লাগে, এসব কোনো ব্যাপারই না। তিশা মুস্কি হাসে, আর কিছু বলে না। তারপর রানার মা আর তিশা মিলে একসাথে রান্না করে, আর তারা কথা বলতে থাকে। অন্যদিকে রানা আয়শা যে রুমে ঘুমিয়েছে ওখানে গিয়ে দেখে আয়শা ঘুমিয়ে আছে। রানা আয়শাকে খুব যত্ন করে ঘুম থেকে জাগিয়ে তোলে। তারপর রানা আয়শাকে ফ্রেশ করিয়ে কোলে করে নিচে নেমে যায়। নিচে নামার পরে রানা তিশাকে ডাক দেয়। তিশা এসে রানাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন রানা তিশাকে বলে আয়শাকে সাথে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর আয়শাকে নিয়ে কিছু সময় ঘোরাঘুরি করে আবার বাসায় চলে আসে।
তারপর সবাই একসাথে নাস্তা করে নেয়। রানা তো তার মায়ের হাতের রান্না খেয়ে পুরো খুশি হয়ে গেছে। এত বছর পর মায়ের হাতের রান্না, সেই আগের মতোই স্বাদ আছে এই হাতের। কেটে যায় আরো 1টি বছর। সবাই খুব সুন্দরভাবে জীবনযাপন করতেছে। সবার আনন্দের মনে হয় শেষ নেই। এর ভিতর রানার মা রানাকে অনেকবার বাড়ির কথা বলেছে, কিন্তু রানা প্রতিবার চুপ করেছিল। একদিন রানা গিয়েছে তাদের সেনানিবাসের কার্যালয়ে, আর তিশার বাবা তার অফিসে গিয়েছে। তখন বাড়িতে রানার মা আর তিশা ছিল। এমন সময় তাদের বাড়ির টেলিফোনে কল আসে। তিশা কল ধরে, কিন্তু চিনতে পারেনি তিশা কে কল দিয়েছে। তখন উপাস থেকে বলে, তুমি কি আর এটা কি রানার বাড়ির নাম্বার? হ্যাঁ, কিন্তু আপনি কে? আর রানা তো এখন বাড়িতে নেই। আমি রানার চাচা বলতেছি। আচ্ছা, রানার মা আছে তো, একটু তার কাছে দেওয়া যাবে? তিশা আর কথা না বাড়িয়ে রানার মাকে বলে। মা, রানার চাচা ফোন করেছে, আপনার সাথে কথা বলতে চাই। রানার মা অবাক হয়ে ফোনটা হাতে নিয়ে কানের কাছে ধরে বলে, হ্যালো, আমি রানার মা বলছি। ভাবি, আমি রানার চাচা। কেমন আছেন আপনারা? আমরা সবাই ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি, কিন্তু ভাই ভালো নেই। কি হয়েছে ওনার? আপনারা যাওয়ার পর থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, তাই শরীর খারাপ ছিল। আজকে সকালে আরো হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, তাই এখন চাঁদপুর হসপিটালে নেওয়া হয়েছে। কি বলেন এসব? এখন কেমন আছে? ডাক্তার বলেছে আরো ভালোভাবে চিকিৎসা লাগবে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ও আচ্ছা, তাহলে ঠিক মতন চিকিৎসা করতে থাকেন আপনারা, আমি দেখতেছি রানাকে বলে। এটা বলে কল কেটে দেয় রানার মা। আর চিন্তিত হয়ে বসে পড়ে। তখন তিশা বলে, কি হলো মা, তার কি হয়েছে? রানার বাবা অসুস্থ, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাহলে তো গিয়ে দেখে আসা দরকার। কি বলো তুমি? আমরা কি কি করব, রানা যাওয়া লাগবে। আচ্ছা, তোমাকে একটা কথা বলি, তুমি করতে পারবে? মা, আপনি বলেন কি করতে হবে, আমি করে দিব, সমস্যা নেই। তুমি কি রানাকে রাজি করাতে পারবে তার বাবার কাছে যাওয়ার জন্য? জানো, ওরা সবাই তাদের কাজের জন্য অনুতপ্ত। তারা চায় রানা আবার তাদের কাছে ফিরে যাওয়ার জন্য। ঠিক আছে মা, আমি রাতে রানাকে বুঝিয়ে বলবো। আপনি কোনো টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে, দেখেন। সেদিন রাতে রানা শুয়ে আছে আর আয়শা পাশে ঘুমিয়ে আছে। তখন তিশা এসে রানার বুকে শুয়ে রানাকে জড়িয়ে ধরে। রানা তিশাকে তখন জিজ্ঞেস করে, কি হলো, এভাবে এসেই শুয়ে পড়লা যে? আমার বরের বুকে আমি শুয়েছি, কোনো সমস্যা তোমার? না মরণে কোনো সমস্যা নেই, তুমি সারা জীবন এভাবে শুয়ে থাকলেও সমস্যা নেই। আচ্ছা, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? তোমাকে তো আমি অনেক ভালোবাসি, তা বলে বোঝাতে পারবো না। যদি তুমি আমাকে সত্যি ভালোবেসে থাকো, তাহলে তোমার কাছে একটা অনুরোধ করবো, রাখবে তো? আমি রাখবো পাগলি, তোমার সব কথা আমি রাখতে রাজি আছি, কিন্তু তোমাকে ছেড়ে যেতে পারবো না। আসলে তোমার বাবা খুব অসুস্থ, তাকে চাঁদপুর হসপিটালে নেওয়া হয়েছে। আমি চাই তুমি আগের সব কিছু ভুলে গিয়ে সবাইকে নিয়ে আবার বাঁচতে শিখো। কি বলছো তুমি? ওরা আমার সাথে কি করেছে তুমি তো সব জানো, তাহলে কিভাবে বলো এইসব তুমি? দেখো, মানুষ ভুল করে, তাই বলে কি তাদের মাফ করে দেওয়া যায় না? আর তারা তো তোমার কাছে মাপ চেয়েছে, তাহলে আর কি চাই তোমার? আমি এত কথা শুনতে চাই না, তুমি তোমার পরিবারকে নিয়ে সুখে থাকো, এইটাই চাই আমি। বুঝলাম। আচ্ছা, আমি ভেবে দেখবো। ওকে, ভেবে দেখো আর যাই দেখো, উত্তর কিন্তু সঠিক চাই আমি। মানুষ মাত্রই ভুল, আমাদের কাজ হচ্ছে তাদের ভুলগুলো ধরিয়ে দিয়ে তাদেরকে সঠিক পথে আনা। রানা তিশার কপালে চুমু দিয়ে বলে, ঠিক আছে পাগলি, আমি ভেবে দেখবো কেমন। এখন তুমি ঘুমাও, আমিও ঘুমাবো। তারপর তিশা রানাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। আর রানা ভাবতে থাকে কি করবে এখন। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে তা রানা নিজেও জানে না। সকালে রানার ঘুম ভেঙে যায়। রানা দেখে তার 2 কলিজা তাকে দুদিক থেকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। তাই রানা কিছু না বলে চুপ করে আছে। অনেকক্ষণ পরে তিশার ঘুম ভেঙে যায়। তিশা দেখে রানা চুপ করে আছে আর তাদেরকে দেখতেছে। তখন তিশা রানাকে বলে, তুমি কখন উঠলে আর এভাবে তাকিয়ে আছো যে? আমার তো আরো অনেক আগেই ঘুমে গেছে, কিন্তু তোমরা দুজন আমাকে যেভাবে ধরে রেখেছো তাই আর উঠিনি। এটা বলার সাথে সাথে তিশা রানাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ফিক করে হেসে দেয়। আর তিশা রানাকে বলে, ওরে আমার পাগল রে, তোমার খুব কষ্ট হয় আমাদের নিয়ে, তাই না? কি বলো তুমি? তোমরা হলে আমার কলিজা, তোমরা আমার বুকে এইভাবে সারা জীবন থাকলেও আমি কিচ্ছু বলবো না। বুঝলাম পাগল,
আচ্ছা, ওটা কি ভাবলে? অনেক ভেবে বুঝলাম যে আমার পাল্টা যা বলেছে সব ঠিক বলেছে। যাও আয়সাকে জায়গায় তোলো, আর মাকে বলো রেডি হতে। তোমরাও রেডি হয়ে নিও, আর আগে চলো নাস্তা করে নেই। আই লাভ ইউ। তুমি খুব ভালো। তারপর সবাই একসাথে নাস্তা করে নেয়। তিশার বাবাও যাবে সেখানে। সবাই রেডি হওয়ার পরে নিচে নেমে যায় রানা। ফোন করে হসপিটালের নাম জেনে নিয়েছে। তারপর গাড়ি বের করে রানা নিজের ড্রাইভারের সিটে বসে যায়। রানার পাশে তিশার বাবা বসেছে, আর পেছনের সিটে আছে রানার মা, তিশা আর আয়শা। গাড়ি চলতেছে তার আপন গতিতে, আর গাড়ির ভেতর চলতেছে সবার কথাবার্তা। তারপর দীর্ঘ কয়েক ঘন্টা পরে তারা এসে পৌঁছে যায় চাঁদপুর শহরে। সেখান থেকে হসপিটাল চলে যায়। বাহিরে রানার চাচা দাঁড়িয়ে ছিল রানাদের জন্য। তিনি রানাকে দেখতে পেয়ে খুব খুশি হয়ে যায়। তিনি কিছু বলার আগে রানা বলে ওঠে, কেমন আছেন চাচা? আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আচ্ছা চলো ভেতরে যাওয়া যাক আগে, সেখানে গিয়ে সবার সাথে পরিচয় করে দেবো তোমাদের। তারপর সবাই রানার চাচার সাথে ভেতরে যায়। সেখানে যাওয়ার পরে রানা দেখে রিমি, রাকিব ও রানার চাচি দাঁড়িয়ে আছে একটা রুমের বাহিরে, আর এই রুমে রানার বাবা আছে। রানা গিয়ে সবার সাথে ওই রুমে ঢুকে যায়। তারপর তার বাবার সাথে কথা বলে। রানা তার বাবাকে বলে, বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে ঢাকা নিয়ে যাব, সেখানে তোমার চিকিৎসা করাবো আমি। বাবা তুই আমাকে মাফ করে দে, আমি বাবা হয়ে তোকে কখনো ভালোবাসিনি, বরং দিনের পর দিন তোকে কটু কথা বলেছি। বাবা সেসব আগের কথা, আমি চাই না আগের কথা এখন মনে করতে। ওই সব কথা বাদ দিয়ে আমরা আবার নতুন করে বাঁচবো। ঠিক বলেছিস বাবা, আমি আগের সব কথা বলে তোকে বুকিয়ে নিতে চাই। সেখানে সবাই আরো কিছু সময় কথা বলে ডাক্তারকে ডেকে রানা তার বাবাকে ঢাকা নিয়ে যাওয়ার কথা বলে। এতে ডাক্তারও আপত্তি করে না। তাই সেদিনই সবকিছু ঠিকঠাক করে রানা তার বাবাকে ঢাকায় নিয়ে যায়। আর রাকিব, রিমি, রানার চাচা ও চাচি তারা তাদের বাড়িতে চলে যায়। তারা পরের দিন সবকিছু গুছিয়ে ঢাকা যাবে তিশার বাবার বাসায়। রানা তার বাবাকে ঢাকায় নিয়ে বড় এক নামকরা হসপিটালে ভর্তি করায়। পরের দিন রানার ভাই আর চাচারা সবাই চলে আসে ঢাকায়। সবাই আয়শাকে পেয়ে ভীষণ খুশি হয়। রিমি তো আয়শাকে দেখে আদর করতে থাকে। 1 মাস পর রানার বাবা এখন ভালো হয়ে গেছে, আর তারা সবাই এখন একসাথে থাকবে বলে ঠিক করেছে। রানার পরিবার গ্রাম থেকে একেবারে ঢাকায় চলে আসবে, তাদের দোকান বিক্রি করে দেবে। আর ঢাকায় বড় থেকে একটা দোকান ঠিক করেছে, ওটাই এখন থেকে রানার বাবা, চাচা আর রাকিব চালাবে। রানার বাবা আর চাচা ঢাকায় বড় থেকে একটা দোকান ঠিক করেছে, ওটাই এখন থেকে রানার বাবা, চাচা আর রাকিব চালাবে। তাই রাকিব, রিমি, রানা, চাচা, চাচি আবার গ্রামে যায়। সেখানে গিয়ে দোকান বিক্রি করে দেবে আর বাড়ির সবকিছু গুছিয়ে রেখে আসবে। তারা চলে যাওয়ার কিছুদিন পর রানা তিশার বাবাকে বলে, বাবা আমার মনে হয় এখন নিজের বাড়িতে চলে যাওয়া দরকার। কেন বাবা, এখানে থাকলে কি সমস্যা? না মানে বাবা, এখন তো আমার পুরো পরিবার আমার সাথে থাকবে, তাই এখন মনে হয় নিজের বাড়িতে চলে যাওয়া দরকার। কি বলো তুমি? ওরা তোমার পরিবার, আমি কি তোমার কেউ না? শোনো, এসব কিছু আমার মেয়ে, আর আমার মেয়ের মানে তোমার, তাই তোমার কোথাও যাওয়া লাগবে না। আমার মেয়েকে নিয়ে আমার সামনেই থাকো, আর তোমার পরিবারও থাকবে। তা না হয় বুঝলাম, কিন্তু লোকজন কি বলবে যদি পরিবার নিয়ে এখানে থাকি? তুমি লোকদের কথা শুনবে না আমার কথা শুনবে? তোমার বুদ্ধি ভালো, মেধা ভালো, তুমি খুব ভালো করেই জানো লোকজনের কথা শুনতে নেই, নিজের কাছে যেটা ভালো মনে হয় সেটা করো। রানা ভাবে যদি বাবা আমাকে এত দূর পর্যন্ত না আনতো তাহলে তো আমার আজ বাড়ি গাড়ি কিছুই থাকতো না। আর আজ যদি তার কথা না রাখতে পারি তাহলে আমি অনেক বড় স্বার্থপর হয়ে যাব। না, আমি বাবার কথা রাখবো। লোকজন যা বলার বলুক, লোকজনদের তো কাজই এটা, মানুষের নামে গুণগান করা। আমার পরিবার এখানে না থাকতে চাইলে তাদেরকে আমার বাড়িতে পাঠিয়ে দেব। বাবা আমি থাকবো এই বাড়িতে, আপনি কোনো টেনশন করবেন না। আমি আপনার মেয়েকে নিয়ে এখানেই থাকবো, এতে লোকজন যা বলার বলুক, তাদের কথা কান না দিলেই হবে। আমি জানতাম তুমি যা করবে ভেবে চিনতে ভালোই তাই করবে। ঠিক আছে, আমি এখন যাই, ঘুম পাচ্ছে খুব, তোমারাও গিয়ে ঘুমিয়ে পড়ো। তিশার বাবা চলে যাওয়ার পরে রানা উঠে তার মা বাবার রুমে যায়, আর তিশা আয়শাকে নিয়ে তাদের রুমে চলে যায়। রানা তার মা বাবার রুমের সামনে গিয়ে বলে, মা আসতে পারি? আয় বাবা, তোর আবার অনুমতি কিসের? আয় ভিতরে এসে বস। রানা ভিতরে ঢুকে দেখে তার বাবা মা বসে আছে। রানাও গিয়ে তাদের পাশে বসে পড়ে। তারপর তাদেরকে বলে, মা বাবা তোমাদের কাছে আমি একটা জিনিস চাইবো, পারবে দিতে? তোকে কখনো কিছু দিতে পারিনি, এখন কি চাস বল, আমি তোর ইচ্ছা পূরণ করার জন্য প্রস্তুত আছি।
বাবা তোমরা কি আমার সাথে এই বাড়িতে থাকবে নাকি অন্য বাড়িতে থাকবে? যদি অন্য বাড়িতে থাকতে চাও তাহলে আমার বাড়ি আছে, ওখানে থাকতে পারো। তবে আমি চাই তোমরা আমার সাথে এই বাড়িতে থাকো। এখন তোমাদের কি ইচ্ছে বলো? এখানে থাকলে যদি ওদের অসুবিধা হয় তাহলে? না, উনি নিজেই বলেছে এখানে থাকার জন্য, আর আমি ওনাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোর চাচার সাথে কথা বলবো, তারা যদি এখানে থাকে তাহলে থাকবে, আর না থাকলে অন্য বাড়িতে উঠবে। তবে আমি তোর সাথেই থাকবো, তোর মাকে নিয়ে। ঠিক আছে বাবা, তাহলে চাচার সাথে তুমি ফোনে কথা বলে নাও, আমি যাই। এটা বলে রানা তার রুমে চলে যায়। আর তার বাবা তার চাচার কাছে তখনই ফোন দিয়ে সব বলে তারাও নাকি রানাকে ছেড়ে যাবে না, তাই এই বাড়িতে থাকার জন্য রাজি হয়ে যায় তারা। রানা নিজের রুমে গিয়ে দেখে আয়শা তার মায়ের সাথে দুষ্টুমি করতেছে। রানা যাওয়ার পরে তিশা রানাকে বলে, দেখো আমাদের আয়েশা কি পাকনা পাকনা কথা বলে। কি বলে আমার মামুনিটা? দেখি বাবার কাছে বলো। বাবা বাবা, আমাকে একটা ছেলে বাবু কিনে এনে দাও না, আমি তার সাথে সারাদিন খেলা করব। রানা তো মেয়ের কথা শুনে চোখ বড় বড় করে ফেলে। মেয়ে বলে কি, তিশার দিকে তাকিয়ে থেকে মিটিমিটি করে হাসতেছে। রানা আয়শাকে বলে, মা তোমাকে এসব কে বলতে বলেছে? কেউ বলেনি বাবা, পাশের বাসায় সামিয়ার ছোট ভাই আছে, তার সাথে সে প্রতিদিন খেলা করে, আমি জানালা দিয়ে দেখি। বুঝলাম, তোমাকে ছেলে বাবু এনে দিলে খুশি হবে তুমি। বাবা খুশি হবো, আর আমি তার সাথে প্রতিদিন খেলা করব। আচ্ছা তুমি ঘুমাও, ছেলে বাবু আনতে হলে তোমার মায়ের সাথে মিটিং করা লাগবে। সাথে সাথে তিশা চোখ মুখ লাল করে রানার দিকে তাকায়, কিন্তু কিছু বলে না। আয়শাকে ঘুম পাড়াতে নিয়ে যায়, আর রানা বারান্দায় বসে বসে মোবাইল টিপতে থাকে। কিছু সময় পর তিশা এসে রানার গলা জড়িয়ে ধরে বলে, কি করছো? চলো ঘুমাবে এখন। আইসা কি বললো মনে আছে তোমার? তোমার খুব শখ হয়েছে মনে হয়। সব তো সবসময় হয় বউ, তুমি তো বুঝোই না। আমি বুঝি না তাই না? দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা। রানা কিছু বুঝে ওঠার আগেই তিশা এসে রানার কোলে বসে পড়ে। তারপর রানাকে কিস করতে থাকে। রানার ঠোঁট দুটো লাল করে ফেলে। চুমু খেয়ে তিশা বলে, এখন চলো ঘুমাবে, তোমার তো আবার সকালে অফিস যেতে হবে। ঠিক আছে চলো, তবে আমারটা কিন্তু পরে পেয়ে যাবে। তিশা মুচকি হাসলো, কিছু বলল না। তারপর তারা দুজন গিয়ে শুয়ে পড়ে। এখন প্রতিদিন তিশা রানার বুকে মাথা রেখে ঘুমোয়। পরের দিন সকালে তিশার আগে ঘুম ভেঙে যায়। তিশা দেখে রানা ঘুমিয়ে আছে। তিশা রানার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রানার ঘুম ভাঙলে দেখে তিশা তার দিকে তাকিয়ে আছে। রানা তিশাকে জড়িয়ে ধরে আরো কাছে এনে কপালে একটা চুমো এঁকে দেয়। তারপর দুজনে কিছু সময় দুষ্টুমি করে উঠে যায় শোয়া থেকে। আয়শাকে জাগিয়ে তুলে ফ্রেশ করিয়ে দেয়। তিশা চলে যায় নাস্তা রেডি করার জন্য, আর রানা আয়শার সাথে টিভি দেখতেছে। খানিক সময় পর তিশা ডাক দেয় নাস্তা করার জন্য, তাই সবাই মিলে নাস্তা করে নেয়। 5 মাস পর রানা, তিশা, রানার মা বাবা, রাকিব, রিমি, রানার চাচা চাচি, তিশার বাবা আর আয়শা, তারা সবাই এখন একসাথে থাকে একই বাড়িতে। রিমি আর রাকিব আয়শাকে খুব ভালোবাসে। তাদের কোনো সন্তান না হওয়ার কারণে আয়শাকে তাদের সন্তানের মতো ভাবে। আর আয়শা ও রিমিকে বড় আম্মু আর রাকিবকে বড় আব্বু বলে ডাকে। এতে তারা দুজন খুব খুশি হয়। তাদের গ্রামের দোকান বিক্রি করে দিয়েছে। তারা ঢাকা যে দোকান নিয়েছে, এখানেও তাদের ভালো ব্যবহারের জন্য মানুষ তাদেরকে ভালোবাসতে শুরু করেছে। দোকানও খুব ভালোভাবে চলতেছে। আর তিশার গর্ভে বাচ্চা আছে, এখন 5 মাস চলে। ডক্টর দেখিয়েছে, ডক্টর বলেছে ছেলে হবে। রানা তিশার দেখাশোনা করার জন্য ছুটি নিয়েছে। তিশাকে সময় মতো খাবার খাওয়ানোর, সময় মতো গোসল করানো, ওষুধ খাওয়ানো, এসবই এখন রানার কাজ। কোনো কাজ করতে দেয় না তিশাকে। আর রিমি তো তিশা কখন কি খেতে চায় শোনা মাত্র নিয়ে আসে। মোট কথা তিশার বাচ্চা হবে, তাই বাড়ির সবাই খুব খুশি। এভাবে তিশাকে নিয়ে সময় কাটতেছে। যত সময় কাটতেছে ততই বাচ্চা হওয়ার সময় ঘনিয়ে আসতেছে। অবশেষে সেই দিন চলে এসেছে। রানা রুমে বসে বসে মোবাইল টিপতেছে। তখন তিশা রানাকে বলে তার খুব খারাপ লাগতেছে। রানা খুব চিন্তায় পড়ে যায়। বাড়ির সবাইকে ডাক দিলে সবাই বলে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, তাই হসপিটালে নেওয়া হয়। সেখানে গিয়ে ডাক্তারকে দেখালে ডাক্তার বলে এখনই অপারেশন করাতে হবে, না হলে সমস্যা হয়ে যাবে। তারপর তিশাকে অপারেশন করাতে নিয়ে যায়। আর বাহিরে সবাই চিন্তিত হয়ে আছে, কি হবে না হবে এসব ভাবতে ভাবতে রানার চোখে পানি চলে আসে। অনেকক্ষণ পরে ডাক্তার বের হয়ে আসে। রানা ডক্টরের কাছে গিয়ে বলে, ডাক্তার আমার তিশা কেমন আছে? ও ঠিক আছে তো? আপনি শান্ত হন মিস্টার। আলহামদুলিল্লাহ, আপনার ওয়াইফ এবং আপনার বাচ্চা দুজনেই সুস্থ আছে। ধন্যবাদ ডাক্তার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি কি এখন তার সাথে দেখা করতে পারবো? এখন তার বেডে তাকে নিয়ে আসা হবে।
তখন গিয়ে দেখা করে আসবেন। রানা ঠিক আছে বলে একটা চেয়ারে বসে পড়ে। কিছু সময় পর একটা নার্স এসে বলে যায় তিশাকে তার বেডে আনা হয়েছে। তাই সবাই গিয়ে আস্তে আস্তে তিশার সাথে দেখা করে আসে। সবার দেখা করা শেষ হলে রানা ভেতরে ঢোকে। রানা ভেতরে গিয়ে দেখে তার বেবিকে তিশার পাশে রেখেছে, আর তিশা বেবির দিকে তাকিয়ে আছে এক মনে। রানা যে এসেছে তিশার কোনো হুঁশ নেই। রানা গিয়ে তিশার গালে চুমু এগিয়ে দেয়। তিশা ভয় পেয়ে যায়, তাকিয়ে দেখে রানা, তাই মিষ্টি একটা হাসি দিয়ে বলে, তুমি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, যেভাবে চোরের মতো এসেছো। বউ, আমি কিন্তু মোটেও চোরের মতো আসিনি। তুমি বাবুর দিকে তাকিয়েছিলে এক মনে, তাই আমাকে খেয়াল করনি। দেখতেছি আমাদের বেবিটা কার মতো হয়েছে, আমার নাকি তোমার? রানা বাবুকে কোলে নিয়ে বলে, আমার তো মনে হয় তোমার মতো হয়ে গেছে, পুরো তোমার মতো দেখতে লাগে। তাই নাকি মিস্টার? যদি আমার মতো হয়ে থাকে তাহলেও তোমার মতো বানাবো ওকে। তোমার মতো ভালো, নম্র, ভদ্র বানাবো। আমার মতো বানানো লাগবে না, আমাদের ছেলে মেয়ে এমনিতেই ভালো হবে, শুধু তাদেরকে ছোটবেলা থেকেই বুঝে দিতে হবে কোনটা ভালো কাজ আর কোনটা খারাপ কাজ। আমরা দুজন মিলে আমাদের সন্তানকে আদর্শ শিক্ষা দেব, যাতে মানুষ তাদেরকে দেখে কিছু শিখতে পারে। বউ, তোমার কথাই হবে। কখনো কাউকে রূপ দেখে, টাকা পয়সা বা ধনী গরিব দেখে বিবেচনা করা উচিত না। আপনি এইসব দেখে যাদেরকে অবহেলা করবেন, দেখবেন একসময় সেই ব্যক্তি সফল ব্যক্তি হিসেবে পরিচিত হবে। তাই কাউকে যদি বিবেচনা করতেই হয়, তাহলে সেই ব্যক্তির মন দেখে বিবেচনা করবেন। আমরা ব্যক্তিগত জীবনে সবসময় নিজের জীবন সঙ্গী হিসেবে সুন্দর রূপের মানুষ এবং ধনী বা টাকা পয়সাওয়ালা মানুষকে জীবন সঙ্গী হিসেবে চাই, কিন্তু সবসময় সুন্দর রূপের মানুষ বা টাকা পয়সাওয়ালা মানুষের কাছে সুখ পাওয়া যায় না। তাই আপনারা নিজেদের জীবন সঙ্গী সুন্দর রূপ, টাকা পয়সা আছে এবং সাথে সাথে যার মনটাও ভালো, যে আপনাকে সারা জীবন সুখে শান্তিতে রাখতে পারবে, এমন কাউকে নিজের জীবনের সাথে জড়াবেন। আর হ্যাঁ, বিয়ের পর সন্তানকে ছোট থেকেই ভালো কিছু শেখাবেন, তাহলে তারা বড় হলেও ওই নীতি মেনে চলবে। বাচ্চাদেরকে ছোট থেকেই ভালো খারাপ বোঝাতে হয়, তাহলে তারা কখনো খারাপ কাজে যাবে না। সবাই ভালো থাকবেন এবং তিশা রানার জন্য দোয়া করবেন, যাতে তারা সারা জীবন সুখে থাকতে পারে। আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।